ঢাকার ব্যস্ত রাস্তায় মুষলধারে বৃষ্টিতে ভিজে রিমা অফিসের কাজ শেষে ক্লান্তিতে কাঁপছে। কাঁধে ভারী ব্যাগ আর হাতে ফাইল নিয়ে সে একটা ট্যাক্সির খোঁজে ছুটছে, কিন্তু কোনো ফাঁকা ট্যাক্সি নেই, আর যেগুলো আছে সেগুলো ডাবল ভাড়া। রিমার তো মধ্যবিত্ত মেয়ের জন্য সেটা অসম্ভব। রিমা বিরক্তি আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলে, উফ, এই বৃষ্টির রাত আর এই ঢাকা শহর, আজ একটা ট্রাফিকও পাবো না নাকি? রাত বাড়ছে, মা চিন্তা করছে, আর রিমা বৃষ্টিতে ভিজছি। আসলে আমি একটা গাধি মেয়ে। বৃষ্টির মৌসুম আর অফিসে যাওয়ার সময় ছাতা আনতে ভুলে গেছি। মন যে কোথায় থাকে অফিস আসার সময় আল্লাহই জানে। রিমার চুল থেকে পানি চুইয়ে মুখে পড়ছে। রিমা ক্লান্ত চোখে সামনের দিকে তাকায়। তার চুল থেকে টুপটুপ করে পানি মুখে পড়ছে। চোখ মুছতে গিয়ে দেখে সেখানেও জলের ধারা। বৃষ্টির না ক্লান্তি সে বোঝে না। হঠাৎ তার চোখ আটকে যায় রাস্তার কোণে ভাঙা ছাতা মাথায় বসে থাকা এক ভিখারির দিকে। ছেঁড়া লুঙ্গি আর পুরনো শার্ট পরা লোকটি, যার সামনে ময়লা থালায় কিছু খুচরো পয়সা। বৃষ্টির মধ্যে অস্বাভাবিক শান্ত। লোকটি আসলে এই শহরের সবচেয়ে বড় বিজনেস এম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী আরাফ। ম্যাডাম, এত ভিজছেন কেন? আমার ছাতাটা নিয়ে নিন। রিমা চমকে ওঠে। কে তাকে ডাকছে এই দুর্যোগের রাতে? সে ভিখারিটার দিকে তাকায়। তার চোখে একটা অদ্ভুত শান্ত ভাব। রিমার মনে হয় এই চোখ যেন গভীর কোনো সমুদ্রের মতো। সে ঠোঁটে এক চিলতে হাসি এনে তার ভাঙা ছাতার দিকে ইশারা করে হেসে বলে, আপনার ছাতা তো ভাঙা, ওটা দিয়ে বৃষ্টি থামাবো কি করে? দেখেন না মাঝখানে একটা বড় ফুটো। আরাফ মুচকি হাসে। তার কণ্ঠস্বরে এক ধরনের আত্মবিশ্বাস যা ভিখারির সাথে মানায় না। কিন্তু ম্যাডাম, আমার মন অক্ষত। বাঙ্গা ছাতা দিয়ে শরীরের বৃষ্টি থামানো যায় না ঠিকই, তবে এই বাঙ্গা ছাতার নিচে আশ্রয় নিলে হয়তো মনের ভেতরের জ্বর কিছুটা শান্ত হতে পারে। শরীর ভিজলে শীতে ধরে, কিন্তু মন ভিজলে তো সারা জীবন কষ্ট পেতে হয়। রিমার হাসি মিলিয়ে যায়। ভিখারির গভীর কথায় সে কিছুটা থমকে দাঁড়ায়। ওই লোকটার কথা বলার ভঙ্গি, তার চোখের গভীরতা, এসব একজন সাধারণ ভিখারির মতো না। তার কথার মধ্যে এক ধরনের দর্শন আছে। রিমা পকেট থেকে কিছু খুচরো পয়সা বের করে তার থালায় ছুঁড়ে দেয়। পয়সাগুলো থালায় পড়ে ঝনঝন শব্দ করে। ঠিক আছে বাবা, আপনার কথা যুক্তি আছে, ভালো থাকবেন। আপনার ভাঙা ছাতা নিয়ে পথ চলেন, একদিন নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। রিমা ট্যাক্সির খুঁজে দৌড়াচ্ছিল, কিন্তু মনে হলো যেন কেউ তাকে পেছন থেকে টানছে। ঘুরে দেখলো সেই ভিখারি তখনও সেখানেই বসে। তার চোখ রিমার দিকে স্থির। সেই চোখে কোনো দীনতা বা অসহায়ত্ব ছিল না, বরং ছিল এক অদ্ভুত দৃঢ়তা ও গভীরতা। রিমা চমকে গেল, যেন সে কেবল একজন ভিখারিকে নয়, এক রহস্যময় সত্তাকে দেখছে। তার মন অস্থির হয়ে উঠল। এ কেমন ভিখারি? ওর চোখে এত ধীরতা, যেন এই শহরের সব রহস্য ওর চোখে লুকানো। ওর কথাগুলো কেমন যেন অন্যরকম। রিমা দ্রুত চলে গেলেও এই ভিখারির ছবি তার মনে গেঁথে রইল। বৃষ্টির ফোঁটার চেয়েও তার চোখের তীক্ষ্ণতা রিমার মনে গভীর ছাপ ফেলেছিল। পরের কয়েকদিন তার মনে শুধু সেই ভিখারির কথাই ঘুরপাক খাচ্ছিল। রোজ অফিসে যাওয়া আসার পথে সে ওই রাস্তা দিয়ে যেত এবং আরাফকে ঢাকার হাজারো ভিখারির ভিড়ে সহজেই আলাদা করে চিনতে পারত। আজকালও কেন জানি মনে পড়ছে বারবার, কি অদ্ভুত লোক। কোনো ভিখারি ওরকম কথা বলে নাকি? রিমা লক্ষ্য করে আরাফ অন্য ভিখারিদের মতো শুধু হাত পেতে বসে থাকে না। সকালে সে ফুল বিক্রি করে আর বিকেলে একদল রাস্তার বাচ্চাকে বর্ণমালা ও নামতা শেখায়। তার প্রতিটি কাজে বিরক্তি বা ক্লান্তি নয়, বরং এক ধরনের আত্মবিশ্বাস ও স্নিগ্ধতা ফুটে ওঠে। রাস্তার এক ছেলে বলে, আরাফ ভাই, কটা বাজলো? আরাফ হাসি মুখে বলে, এখনো 1 ঘন্টা বাকি। অঙ্কটা শেষ করো, তারপর ছুটি। আমি অঙ্ক পারি না। কেউ মায়ের পেট থেকে সব শিখে আসে না রে, চেষ্টা করলে পারবি। দেখ, আমি যেমন বাঙ্গা ছাতা নিয়েও বৃষ্টিতে বসি আর বলি মন অক্ষত, তুইও তেমনি অঙ্ক পারিস না বলিস না, বল চেষ্টা করছি। রিমা দূর থেকে এসব দেখে মুগ্ধ হয়। তার মনে প্রশ্ন জাগে, একজন ভিখারি কিভাবে এত ধৈর্য নিয়ে কাজ করতে পারে? তার চেহারার দারিদ্রতার ছাপ থাকলেও তার চোখে মুখে কোনো ভয় নেই, কোনো হীনমন্যতা নেই, বরং সেখানে এক ধরনের প্রশান্তি আর সাহস খেলা করে।
রিমা নিজের অজান্তেই আরাফের প্রতি আকৃষ্ট হতে থাকে। তার মনে হয় এই লোকটার ভিতরে নিশ্চয়ই কোনো এক অসাধারণত্ব লুকিয়ে আছে যা সাধারণ মানুষের চোখে পড়ে না। এই লোকটা অন্যরকম, ভিক্ষা করছে না, পরিশ্রম করছে, বাচ্চাদের পড়াচ্ছে। একজন ভিখারি এতটা মানবিক হতে পারে না? এই শুধু একজন ভিখারি নয়, ও নিশ্চয়ই কিছু একটা গোপন করছে। রিমা এখন প্রতিদিন তার গতিপথ একটু ঘুরিয়ে সেই জায়গা দিয়ে যায় শুধু আরাফকে দেখার জন্য। তার কৌতূহল দিন দিন বাড়ছে। সে বুঝতে পারে এই আকর্ষণ শুধু কৌতূহল নয়, এর সাথে এক ধরনের দুর্বলতাও মিশে আছে। কয়েকদিন পর রিমার কৌতূহল এতটাই বেড়ে যায় যে সে আর নিজেকে আটকাতে পারে না। এক বিকেলে অফিস থেকে ফেরার পথে সে আরাফের কাছে এগিয়ে যায়। তখন আরাফ রাস্তার বাচ্চাদের ছুটি দিয়ে মাত্র উঠেছে। তার হাতে তখনও একটা ফুল রয়েছে যা বিক্রি হয়নি। রিমা মৃদু হেসে একটু ইতস্তত করে বলে, এই যে শুনছেন, আপনি কেমন আছেন? আরাফ রিমার দিকে তাকায়, তার চোখে এক পরিচিত হাসি। ভালো আছে ম্যাডাম। আপনাকে তো সেদিন বৃষ্টির রাতে দেখেছিলাম। ট্যাক্সি কি পেয়েছিলেন সেদিন? পেয়েছিলাম অনেক কষ্টে। আপনি মনে রেখেছেন? আরাফ সেই রহস্যময় হাসি হেসে বলে, কিছু কিছু জিনিস সহজে বলা যায় না, বিশেষ করে যখন কেউ বাঙ্গা ছাতা নিয়েও হাসি মুখে কথা বলে চলে যায়। রিমার ঠোঁটে হাসি ফোটে। আরাফের সেই অদ্ভুত রসিকতা তার ভালো লাগে। সে খেয়াল করে আরাফের কণ্ঠস্বর বেশ মার্জিত। একজন ভিখারির এমন কণ্ঠস্বর সাধারণত হয় না। আচ্ছা, আপনাকে আমি গত কয়েকদিন ধরে দেখছি। আপনি এই ফুল বিক্রি করেন, বাচ্চাদের পড়ান। আপনাকে তো অন্য ভিখারিদের মতো মনে হয় না। আরাফ মাথা নিচু করে হাসে। ভিখারি তো ভিখারিই হয়, ছদ্মবেশে কি আর হয়? পেটের দেয়ে সবাই কম বেশি অভিনেতা। রিমা তার কথায় চমকে ওঠে। ছদ্মবেশ? আপনি কি বলতে চাইছেন? আরাফ মাথা তুলে রিমার চোখে চোখ রাখে। তার হাসি আরও রহস্যময় হয়ে ওঠে। কিছু কথা থাকে যা সবাই বুঝে না। কিছু মানুষ যেমন নিজেদের গোপন করে রাখে, তেমনি কিছু মানুষ নিজেদের প্রকাশ করে। আমি হয়তো সেই দ্বিতীয় দলের একজন, কিন্তু আমার প্রকাশটা একটু অন্যরকম। রিমার মনে হয় আরাফ যেন কোনো এক হেয়ালির জাল বুনছে। তার কথাগুলো গভীর, ইঙ্গিতপূর্ণ। রিমার কৌতূহল আরও বেড়ে যায়। সে বুঝতে পারে এই মানুষটা যতটা সহজ সরল দেখাচ্ছে ততটা নয়। তার ভেতরের রহস্য রিমার মনে এক নতুন টান তৈরি করে। সে আরাফের দিকে তাকিয়ে থাকে, যেন তার চোখের গভীর থেকে সব প্রশ্নের উত্তর খুঁজে নিতে চায়। হে কেমন মানুষ, কেমন সব হেয়ালি করে কথা বলে। ওর হাসিটাও কেমন যেন লুকানো কোনো কিছু বলছে। এ কি শুধু ভিখারি নাকি অন্য কিছু? কি হলো ম্যাডাম, এত গভীরভাবে কি ভাবছেন? না মানে কিছু না। আপনার নাম জানতে পারি? আমার নাম আরাফ। আপনার নাম? নামটা শুনেই রিমা চমকে ওঠে। মনে মনে বলে, আরাফ? এই নামে তো একজন আছে যে এই বাংলাদেশের শীর্ষ ধনী পরিবারের একমাত্র ছেলে। এই কি সেই? না, এ হতে যাবে কেন? এ তো ভিখারি। জি, আমার নাম রিয়া, পেশা একজন সাংবাদিক। খুব সুন্দর নাম। ধন্যবাদ। আসি তাহলে, বাসায় আম্মু অপেক্ষা করছেন। সাবধানে যাবেন। ওকে, বাই। বলেই রিমা চলে যেতে নেয়। কয়েক কদম যেতেই পেছন থেকে আরাফের কণ্ঠ ভেসে আসে। ম্যাডাম শুনুন। কি বলেন? আরাফ তার হাতে থাকা গোলাপ ফুলটা রিমার দিকে এগিয়ে দেয়। নিন, এটা আপনার জন্য। আপনার জন্য? কেন? এই ফুলটা আপনার মনের মতোই, তাই ভাবলাম এটা আপনাকে দিয়ে দেওয়া যাক। আমার মনে হলো এটা আপনার জন্য আমার হাতে বিধাতা রেখে দিয়েছেন, তাই আপনার জিনিস আপনাকে দিতে এসেছি। আপনি কি ভিখারি না কোনো কবি? এই দুনিয়ায় সবাই কবি হয়ে যায় যখন সে তার মনের কথা বলে। ইমপ্রেস করার চেষ্টা করছেন? না ম্যাডাম, ফুল দিচ্ছি। ফুলটা গ্রহণ করলে খুশি হব। রিমা একটু ইতস্তত করে ফুলটা হাতে নিল। ধন্যবাদ, আসি। ঠিক আছে, সাবধানে যান। সে প্রতিদিন আরাফের কাছে যায়, তার সাথে কথা বলে। তাদের মধ্যে হালকা কিছু খুনসুটি, কিছু মজার কথা বিনিময় হয়। রিমার দিনগুলো যেন আরাফের পাশে বসে পূর্ণতা পায়। সে আরাফের বুদ্ধিদীপ্ত কথা, তার শান্ত স্বভাব সব কিছুতেই মুগ্ধ হয়ে ওঠে। একদিন বিকেলে সূর্য যখন পশ্চিমে হেলে পড়েছে আর ঢাকা শহরের আকাশ কমলা রঙে সেজে উঠেছে, রিমা আরাফকে সরাসরি তার মনের প্রশ্নটা করে বসে। রিমা আরাফের পাশে বসে, তার চোখে চোখ রেখে কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে, আচ্ছা আরাফ, আমি অনেক ভেবেছি আপনি কেন এরকম। আপনি আসলে কে? আপনি তো ভিখারি নন। আপনার কথা বলার ধরন, চোখ, বুদ্ধি, এগুলো কি একজন সাধারণ ভিখারি হতে পারে? আপনি কেন নিজেকে এভাবে লুকিয়ে রাখছেন? কেন এসব করছেন?
আরাফ শান্তভাবে হাসে, তার চোখ দুটো সূর্যাস্তের আলোয় আরও উজ্জ্বল দেখায়। এত প্রশ্ন কেন ম্যাডাম, উত্তর করছেন? রিমা একটু রেগে গিয়ে বলে, উত্তর খুঁজছি না তো কি? আমি প্রতিদিন আপনার এই রহস্য দেখতে দেখতে ক্লান্ত। আপনি কেন আমাকে সত্যি বলছেন না? আমাকে বিশ্বাস করেন না? আরাফ রিমার দিকে তাকায়, তার হাসিটা আরও গভীর হয়, আরও রহস্যময়। সে রিমার হাত ধরে, তার হাতের উষ্ণতা রিমার শিরায় শিরায় ছড়িয়ে যায়। রিমার মনে হয় আরাফের স্পর্শে যেন এক অদ্ভুত শক্তি আছে। আরাফের চোখের দিকে তাকালে রিমা সব কিছু ভুলে যায়। আরাফ ফিসফিস করে, তার কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা যা রিমার মনকে নাড়িয়ে দেয়। বিশ্বাস করি ম্যাডাম, বিশ্বাস করি বলেই তো আপনাকে কিছু বলতে পারছি না। আপনি সময় নিয়ে দেখুন, ধৈর্য ধরুন। আমি যা, তা আপনার কল্পনার বাইরে, এমন কিছু যা আপনি কোনোদিনও ভাবতেও পারবেন না। আমার জীবনটা একটা খোলা বইয়ের মতো, কিন্তু তার কিছু পাতা এখনও আটা দিয়ে জোড়া লাগানো। সময় হলে সব খুলবে। আরাফের রহস্যময় উত্তর রিমার কৌতূহলকে তীব্র মুগ্ধতায় রূপান্তরিত করে। সে বুঝতে পারে আরাফের ছদ্মবেশের পেছনে গভীর কোনো কারণ আছে, হয়তো বেদনা, প্রতিশোধ বা বিশাল কোনো পরিকল্পনা। রিমা আর কথা বলতে পারে না, শুধু আরাফের চোখে তাকিয়ে থাকে। তাদের নীরবতা যেন আরও অনেক কথা বলে যায়। সেই দিন থেকে রিমার জীবনে আরাফ এক নতুন অধ্যায়ের সূচনা করে। সে তার প্রতি এক অদ্ভুত টান অনুভব করতে থাকে, যা সে আগে কখনো অনুভব করেনি। তাদের সম্পর্ক ক্রমশ গভীর হতে থাকে। একদিন রিমা অফিসের কাজ শেষ করে ফিরছিল। ঢাকার সন্ধ্যা জঞ্জাটে কোলাহলময়। তার রিকশাটা মোড় ঘুরতেই চোখে পড়ল সেই পরিচিত দৃশ্য। আরাফ তখনও রাস্তার কোণে বসে আছে, তবে আজ তার হাতে কোনো ফুল নেই, বাচ্চাদের কোলাহলও নেই। সে নিবিষ্ঠ মনে একটা ছেঁড়া বই পড়ছে। রিমার মনে সে প্রথম রাতের মুগ্ধতা আর কৌতূহল আবারও জেগে ওঠে। সে জানে না কেন, কিন্তু আরাফকে অনুসরণ করার একটা তীব্র ইচ্ছে তার মনে চেপে বসে। সন্ধ্যা হয়ে গেছে, এখন এখানে বসে আছেন কেন? কি পড়েও? সাধারণ ভিখারি তো এভাবে বই পড়ে না। ওর মধ্যে কিছু আছে, কিন্তু কি সেটা? রিকশা থেকে নেমে কিছুটা দূরে দাঁড়ায় রিমা। আরাফ বইটা বন্ধ করে উঠে দাঁড়ায়। রাতের আবছা আলোয় তার ছায়াটা দীর্ঘ দেখায়। সে শহরের এক গলিপথের দিকে এগোতে থাকে। রিমা আর নিজেকে আটকাতে পারে না। সে আরাফের পেছন পেছন হাঁটতে শুরু করে, যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে। গলিপথটা আঁকাবাঁকা, আশেপাশের ঘরবাড়িগুলো পুরনো। কোথায় যাচ্ছ? এইরকম একটা জায়গায় কি করছে? আরাফ একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটা বাইরে থেকে সাধারণ দেখালেও কেমন যেন একটা রহস্যময় নীরবতা ছেয়ে আছে চারপাশে। আরাফ চারপাশে একবার সতর্ক চোখে তাকিয়ে তারপর দরজা খুলে ভেতরে ঢোকে। রিমা কাছাকাছি এসে একটা ল্যাম্পপোস্টের আড়ালে লুকিয়ে পড়ে। তার বুক ধড়ফড় করছে। সে অবাক হয়ে দেখে আরাফের ভেতর ঢোকার পর একটা চিকন আলো জ্বলে উঠল বাড়ির ভেতরে, যা বাইরে থেকে বোঝা যায় না। আরাফ নিজের মনে মৃদু হেসে বলে, মেয়েটা পিছু নিয়েছে দেখছি। আমি জানতাম তুমি এটাই করবে। কৌতূহলটা ভালোই বেড়েছে, তবে এখনও অনেক কিছু অজানা। আরাফ ভেতরের দিকে চলে যায়। রিমা আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। সে ভাবতে থাকে আরাফের এই জীবনটা কতটা রহস্যময়। তার মনে একটা মিশ্র অনুভূতি কাজ করে, ভয়, কৌতূহল আর এক অদ্ভুত টান। সে বুঝতে পারে আরাফের আসল পরিচয় এই ভাঙাচোরা বাড়ির ভেতরেই লুকিয়ে আছে, আর সেটা তার ধারণার বাইরে। রিমা সেখান থেকে চলে আসে, কিন্তু তার মনে আরাফের রহস্য আরও জেঁকে বসে। পরদিন বিকেলে রিমা আবারও আরাফের কাছে যায়। আজ তার মনটা হালকা। কাল রাতের রহস্যময় অভিজ্ঞতা তাকে আরও বেশি আরাফের প্রতি আগ্রহী করে তুলেছে। সে দেখে আরাফ বাচ্চাদের অঙ্ক শেখাচ্ছে। বাচ্চাদের ছুটি দিয়ে আরাফ যখন উঠতে যায়, রিমা এগিয়ে আসে, তার চোখে দুষ্টুমি। কি ব্যাপার মিস্টার ভিখারি? কাল রাতে এত জলদি উধাও হয়ে গিয়েছিলেন? এত খুঁজলাম, পেলাম না। শেষে ভাবলাম বোধহয় ভুট্টু দেখে ভয় পেয়ে পালিয়ে গেছেন। আরাফ হাসে, রিমার দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে বলে, ওহ ম্যাডাম, আপনি দেখি একজন ভিখারিরও পিছু নেন। বই তো আপনারই পাওয়া উচিত। রাতে আধারে আমাদের মতো মানুষের পিছু নিলে। রিমা আরাফের কথার ধরন দেখে অবাক হয়ে, আমি আমি পিছু নেব কেন? আমি তো কেবল দেখছিলাম আপনি আপনার ডেরায় ফিরছেন না কেন। শুনেছি নাকি ভিখারিরাও আজকাল গোপন ডেরা রাখে। আমার ডেরা তো এই রাস্তার কোণে ম্যাডাম, কিন্তু আপনার কৌতূহল দেখছি সীমা চালিয়ে গেছে। এবার তো মনে হচ্ছে গোয়েন্দা পেশায় নাম লিখাবেন। গোয়েন্দা হতে গেলে তো আগে একটা রহস্যময় কেস চাই, তাই না? আর আপনার চেহারা রহস্যময় কেস তো আমি আর খুঁজে পাচ্ছি না। আপনি বলুন তো, কেন আপনি নিজেকে লুকিয়ে রাখছেন? এটা আপনার জন্য কত বড় ক্ষতির কারণ হতে পারে জানেন?
ক্ষতি? এই যে দেখেন, আমি রাস্তার ভিখারি, আমার কিসের ক্ষতি হবে? যা ছিল সব তো চলেই গেছে, এখন যা আছে তা শুধুই এই ভাঙা ছাতা আর কিছু রহস্য। আর আপনি এত সুন্দরী ম্যাডাম হয়েও কেন এই অবাকা বেকারির পেছনে সময় নষ্ট করছেন? আপনার তো একজন আরাফ একটু থেমে যায়, রিমার দিকে তাকিয়ে আবারও হাসে। ভালো ছেলে খুঁজে নিয়ে বিয়ে করা উচিত। রিমা আরাফের কথায় আহত হওয়ার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে মজা পায়। আহা, আপনি দেখি অনেক জ্ঞানী। আপনি কি আমার জীবন নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়েছেন নাকি? নিজের দিকে তাকান, ভাঙা ছাতা আর ছেঁড়া জামা নিয়ে বসে আছেন। আপনার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ তো আপনার চেয়েও পরিষ্কার ম্যাডাম। আমার তো হারানোর কিছু নেই, আপনি তো সব হারিয়ে ফেলবেন যদি এমন অগোছালো মন নিয়ে ঘুরে বেড়ান। আরাফের রসিকতা ও চ্যালেঞ্জে রিমার মুখে হাসি ফোটে, যা তাদের সম্পর্ককে আরও মজবুত করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ঢাকা শহরে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সবাই যখন আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছে, তখন রিমা আর আরাফ সেদিকে ভ্রুক্ষেপ না করে একে অপরের দিকে তাকিয়ে হাসে। রিমা আকাশের দিকে তাকিয়ে আনন্দে বলে, আহ, কি সুন্দর বৃষ্টি! আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি। ভালোবাসেন? অথচ সেদিন তো ছাতার জন্য এমন করেছিলেন যেন ডুবতে বসেছিলেন। সেই দিন পরিস্থিতি অন্য ছিল, আর আজ আপনার সাথে আছি। এই বৃষ্টিতে ভিজে যদি জ্বরও আসে তাও ভালো। রিমা হঠাৎ করে আরাফের হাত ধরে। তার হাতটা ঠান্ডা, কিন্তু আরাফের স্পর্শে এক ধরনের উষ্ণতা অনুভব করে। রিমা আরাফকে টেনে মাঝ রাস্তায় নিয়ে আসে, যেখানে বৃষ্টির ধারা তাদের উপর সরাসরি পড়ছে। রিমা উচ্ছ্বসিত হয়ে বলে, চলুন আজ বৃষ্টিতে ভিজি, নাচবো আমরা, কি বলেন? নাচবো? আমি ভিখারি, আমাকে লোকে পাগল বলবে। বলুক, আপনিও তো এমনিতে অদ্ভুত, পাগল বললে কি আসা যায়? চলুন, এই মুহূর্তে শুধু বৃষ্টি আর আমরা, আর কেউ নেই, কেউ দেখছেও না, চলুন। আরাফ রিমার দিকে তাকিয়ে হাসে। রিমার চোখে যে আনন্দ আর উচ্ছ্বাস, তা আরাফের ভেতরে শীতলতা ভাঙতে শুরু করে। সে রিমার হাত ধরে, তারপর তাদের দুজনেরই অজান্তে হালকা তালে পা মেলাতে শুরু করে। তারা দুজনেই হাসতে থাকে। বৃষ্টির ফোঁটা তাদের মুখে মুক্তোর মতো ঝরে পড়ে। আশেপাশের মানুষ হয়তো তাদের দেখছে, হয়তো পাগল ভাবছে, কিন্তু রিমা আর আরাফের কাছে এই মুহূর্ত বাইরের জগতের কোনো অস্তিত্ব নেই। তারা যেন নিজেদের এক ছোট পৃথিবীতে হারিয়ে গেছে। রিমা হাসতে হাসতে বলে, আপনি এত ভালো নাচতে পারেন, অথচ নিজেকে ভিখারি বলেন। আপনি সব কিছুই রহস্যময়। রহস্যময় হলেও মানুষ কৌতূহলী হয় ম্যাডাম। আর আপনার মতো সুন্দরী ম্যাডামকে নিজের দিকে টানতে পারলে মন্দ কি? রিমা আরাফকে হালকা ধাক্কা দিয়ে বলে, ইস, আপনার মতলব তো ভালো দেখছি না। সব রহস্য তো আপনার ভিতরে লুকানো শয়তানি বলে মনে হচ্ছে। শয়তানি নয় ম্যাডাম, এটা হলো বাস্তব বুদ্ধি, যা ভিখারিদের খুব দরকার। তারা আরও কিছুক্ষণ বৃষ্টিতে নাচে হাসে। তাদের মধ্যে এক গভীর বোঝাপড়া তৈরি হয়, যে শুধুমাত্র তাদের কাছেই স্পষ্ট। বৃষ্টি থেমে গেলে তারা ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের মন যেন আনন্দে টকবক করছে। এই মুহূর্তটা তাদের স্মৃতির পাতায় সোনালি অক্ষরে লেখা হয়ে যায়। বৃষ্টি থামার পর রিমা আর আরাফ একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। ভেতরের ভেজা পোশাক, বাইরের ঠান্ডা বাতাস, সব মিলিয়ে একটা স্নিগ্ধ পরিবেশ। রিমার মনে তখনও বৃষ্টির নিচে নাচার আনন্দের রেশ। সে আরাফের দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে, এই মানুষটার মধ্যে এমন কিছু আছে যা আমাকে বারবার টেনে আনছে। রিমা চায়ের কাপে চুমুক দিতে দিতে শান্ত কণ্ঠে বলে, আর আপনি কি জানেন, আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমার অন্য বন্ধুদের সাথে কথা বলেও এমন শান্তি পায় না যেমনটা আপনার সাথে পাই। আরাফ চায়ের কাপটা নামিয়ে রিমার চোখে চোখ রেখে বলে, আমারও আপনার সাথে কথা বলতে ভালো লাগে ম্যাডাম। এই ব্যস্ত শহরে কোলাহলে আপনার মতো একজন সরল মনের মানুষকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমার কেন জানি মনে হয় আপনার ভিতরে অনেক কিছু লুকানো আছে। আপনি শুধু একজন ভিখারি নন, আপনার কথাগুলো, আপনার চিন্তাভাবনা সব একজন শিক্ষিত মানুষের মতো। আপনার চোখ দুটো তো কেমন যেন একটা ক্ষমতা লুকিয়ে আছে। আরাফ মৃদু হাসে। মানুষ তার প্রয়োজন অনুযায়ী নিজেকে তৈরি করে নেয় ম্যাডাম। আমার প্রয়োজন আমাকে ভিখারি বানিয়েছে, আবার আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই পথঘাট, এই মানুষজন, এরা আমার সবচেয়ে বড় শিক্ষক। রিমা আরাফের কথায় এক গভীর সত্য খুঁজে পায়। সে বুঝতে পারে, আরাফের এই ছদ্মবেশের আড়ালে আরও অনেক কিছু লুকানো আছে, যা আমার ধারণার বাহিরে। এই মানুষটা আমাকে প্রতি মুহূর্তে আকর্ষণ করছে। মনে হয় আরাফ যেন এক দুর্ভেদ্য দেয়াল, যার পেছনে কী আছে তা আমার জানাটা খুব জরুরি।
আমি জানি না কেন, কিন্তু আপনার প্রতি আমার এক অদ্ভুত টান অনুভব হয়। আমি চাই, আমি আপনার সব রহস্য জানতে চাই। আমি জানি আপনি কোনো বিপদে আছেন, তাই হয়তো এই ছদ্মবেশ নিয়েছেন। আরাফ রিমার মুখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকায়, তার চোখে এক ধরনের মুগ্ধতা। আমার জীবনের সব রহস্য জানার জন্য কি আপনি প্রস্তুত ম্যাডাম? সত্যটা কখনো কখনো অনেক কঠিন হয়। আমি প্রস্তুত, আপনার সব কিছু জানার জন্য আমি প্রস্তুত। আমি আপনাকে বিশ্বাস করি আরাফ। এই মুহূর্তে আমি আপনার প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করছি, যা আমি আগে কখনো অনুভব করিনি। আপনার এই লুকানো দিনগুলোকেই আমাকে আপনার দিকে চুম্বকের মতো টানছে। আর আরাফ রিমার হাত নিজের হাতের মধ্যে নেয়, তার স্পর্শে রিমার সারা শরীর যেন শিহরিত হয়। সময় আসবে ম্যাডাম, সব সত্যি আপনার সামনে আসবে। তার আগে আপনাকে আমার পাশে থাকতে হবে। আপনার এই কৌতূহল এবং বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আরাফের হাত শক্ত করে ধরে রিমা বুঝতে পারে তার আকর্ষণ শুধুই কৌতূহল নয়, এক গভীর প্রেমের সূচনা। আরাফের ভিখারি ছদ্মবেশের আড়ালে লুকোনো কোটিপতি পরিচয় সে জানে না, কিন্তু তার মন আরাফের প্রতি সম্পূর্ণ সমর্পিত। এভাবেই এক সপ্তাহ কেটে যায়, তাদের সম্পর্ক আরও গভীর হয়। প্রতিদিন অফিস থেকে ফেরার পথে রিমা আরাফের কাছে আসে, গল্প করে, কিন্তু আরাফের রহস্য রিমার মনে কাটার মতো বিঁধে আছে। হয়তো আরাফের মুখে বড় বড় দাড়ি, লম্বা চুল, গায়ে ময়লা, কিন্তু তার স্মার্ট চাল চলন ও বুদ্ধিদীপ্ত ছাপ কোনো সাধারণ ভিখারির পক্ষে সম্ভব নয়। একদিন বিকেলে ঢাকার টিএসসির মোড়ে চায়ের দোকানে বসে গল্প করার সময় রিমার কৌতূহল আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। রিমা আরাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, একটা কথা সত্যি করে বলবে? আরাফ চায়ের কাপে চুমুক দিতে দিতে শান্ত মুখেই বলে, তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে রিমা, কিন্তু সব উত্তর দেওয়ার সময় এখন আসেনি। রিমা আরাফের তুমি সম্বোধন শুনে কিছুটা অবাক হলেও খুশি হয়ে বলে, আমারও তাই মনে হয়। আচ্ছা, তুমি আমাকে তুমি করেই ডাকছো, এটা আমার খুব ভালো লাগছে। তুমি আমাকে তুমি করেই ডাকবে, কেমন? আর শোনো, তুমি ভিখারি হয়েও কেন এত বুদ্ধিমানের মতো কথা বলো? আমি দেখেছি, তোমার মুখের দিকে তাকালে মনে হয় না তুমি এই রাস্তার মানুষ। তোমার চোখে একটা অন্যরকম তেজ আছে, যা আমি আর কারোর মধ্যে দেখিনি। মানুষের চোখে অনেক কিছু দেখা যায় রিমা, কেউ দেখে আলো, কেউ দেখে ছায়া। তুমি হয়তো আমার ভেতরের আলোটা দেখতে পাচ্ছ। আলো? না, আলো নয়। আমি দেখি এক রহস্য। তুমি নিজেকে কেন এভাবে লুকিয়ে রেখেছো? আমি জানি এটা তোমার আসল পরিচয় নয়। আমার আসল পরিচয় সে তো সময় হলে জানতে পারবে। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে। যেমন ধরো, এই যে রাস্তার পাশে বসে থাকা মানুষগুলো, এদের সবার আসল পরিচয় কি জানো তুমি? কেউ হয়তো শিক্ষক, কেউ শ্রমিক, কেউ আরও অন্য কিছু, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আজ তার এখানে। তুমি পরিস্থিতি বলতে ঠিক কি বোঝাতে চাইছো? তোমার পরিস্থিতিটা কি? তুমি কেন এই জীবন বেছে নিয়েছো? আরাফ চায়ের কাপটা নিচে নামিয়ে রিমার হাতটা আলতো করে ধরে। কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর দেওয়ার জন্য সঠিক সময় আসাটা খুব জরুরি। ভুল সময়ে সঠিক উত্তর দিলে তার মূল্য থাকে না। বিশ্বাস করো রিমা, যেদিন আমার সময় আসবে সেদিন আমি তোমাকে সব বলবো। তার আগে শুধু আমার উপর ভরসা রাখো। আরাফের প্রতি রিমার ভালোবাসা বাড়লেও তার রহস্যময়তা রিমাকে আরও বেশি টানে, যা তার কৌতূহল ও অস্থিরতা বাড়ায়। সেদিন রাতে রিমার ঘুম হচ্ছিল না। রাত দুটোয় একটা ক্ষীণ শব্দে তার ঘুম ভাঙে। জানালা দিয়ে দেখে বাড়ির উল্টো দিকের জনশূন্য গলিতে আরাফ পুরনো পোশাকে হাতে একটা গ্যাজেট নিয়ে দাঁড়িয়ে আছে। আবছা আলোয় তার মুখটা পাথরের মতো দেখাচ্ছে। রিমা চুপি চুপি বাসা থেকে বেরিয়ে আরাফ থেকে একটু দূরে দাঁড়ায়। আরাফকে এবার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে হেডসেটে কথা বলতে শোনা যায়। হ্যাঁ বলো। অপর পাশ থেকে আরাফের মেয়ে সেক্রেটারি নীরা বলে, বস, আজকে টার্গেট চাচার মানুষের অডিও ফাঁস হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী সব ডেটা আমাদের কাছেই আছে, তারা এখন চরম বিপদে। গ্যাজেটের লাউডে থাকায় বস শব্দ শুনে রিমার বুক ধরফর করে ওঠে। মনে মনে বলে, বস, টার্গেট চাচার মানুষ? এ কেমন কথা? সে আরও মন দিয়ে শোনার চেষ্টা করে, কিন্তু বাতাস আর বৃষ্টির ঝিরিঝিরি শব্দের কারণে সব স্পষ্ট বোঝা যায় না। তবে আরাফের কণ্ঠস্বর এখন সম্পূর্ণ ভিন্ন। তাতে কোনো ভিখারির দীনতা নেই, বরং আছে একজন নেতার দৃঢ়তা। আরাফ ঠান্ডা গলায় বলে, ভালো, অসুবিধা নেই। তাদের যত সম্পদ আছে সব শেষ করে দাও। কাল থেকে তাদের শেয়ারে রক্তমাখা হবে, একজনকেও ছাড়বে না। মনে রাখবে, এটা শুধু ব্যবসা নয়,
এটা প্রতিশোধের প্রথম ধাপ। রিমার শরীর হিম হয়ে আসে। সে আবারও মনে মনে বলে, প্রতিশোধ? সে আর রক্ত মাখা হবে। এ কোন আরাফ যে আরাফ আমার সাথে হেসে কথা বলে, বাচ্চাদের পড়ায়? সে আরাফ কি এমন শীতল কণ্ঠে এত ভয়ঙ্কর কথা বলতে পারে? আরাফের নির্মম শিকারীর মতো চেহারা দেখে রিমার মনে তীব্র সাসপেন্স আর ষড়যন্ত্রের আতঙ্ক কাজ করে। সেই ভয়ঙ্কর দৃশ্য মনে নিয়ে রিমা দ্রুত সরে আসে। নিশ্চিত হয় যে আরাফের আসল রূপ সে সামান্যই দেখেছে। পরদিন সকালে অফিসে তার মন অস্থির। কাজের সময় আরাফের কল আসাতেই রিমার বুক ধুকপুক করে ওঠে। সে স্বাভাবিকতা আনার চেষ্টা করে ফোনে কথা বলে। হ্যালো আরাফ, কি ব্যাপার? এত সকাল সকাল ফোন দিলে যে? আরাফ হাসি হাসি কণ্ঠে বলে, সকাল হয়েছে বলেই তো ফোন দিলাম রিমা। রাতে কি ভালো ঘুম হয়েছে, নাকি কাল রাতে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছ? রিমা আশ্চর্য হয়ে বলে, না, জ্বর হয়নি, কিন্তু তোমার কণ্ঠস্বর যেন কেমন লাগছিল, ঘুম ঘুম। ঘুম? আমার তো ঘুমই আসছে না রিমা। সারা রাত ভাবি কীভাবে আরও কিছু ফুল বিক্রি করব, আর কিভাবে কিছু বাচ্চা জোগাড় করব যাদের শেখাবো। আমার তো স্বপ্ন দেখা বারণ। রিমার কানে তখনও কাল রাতের প্রতিশোধ আর রক্তমাখা শেয়ারের কথাগুলো বাজছে। সে আরাফের কথার সাথে তার আসল রূপ মেলাতে পারে না। তার মনে বিভ্রান্তি আরও বাড়ে। রিমা মনে মনে ভাবে, এই মানুষটা কি অভিনয় করছে আমার সাথে, নাকি সত্যি ও এত নিষ্পাপ? উফ, এর এই দৌতসত্তা আমাকে পাগল করে দেবে। ঠিক এই সময় আরাফ তার গোপন ম্যানশনের মিটিং রুমে বসে আছে। সেখানে তার কয়েকজন সহযোগী, সেখানে নীরা এবং একজন বডিগার্ডের মতো দেখতে পুরুষ সদস্য। তাদের সামনে একটি বড় স্ক্রিনে বিভিন্ন কোম্পানির শেয়ারের গ্রাফ দেখা যাচ্ছে। নীরা মৃদু হেসে বলে, বস, আপনার সেই সাংবাদিক বান্ধবীকে কি করবেন? তিনি তো আপনার খুব কাছাকাছি চলে এসেছেন। আপনার নিরাপত্তার জন্য এটি কি বিপজ্জনক নয়? আরাফ হাসে, কিন্তু তার হাসিটা রহস্যময়। তার চোখে এক ধরনের বিষাদ আর ভালোবাসা মেশানো। ও এখনও জানে না ওই আমার সবচেয়ে বড় উইকনেস। ওর সরলতা, ওর কৌতূহল, ওর ভালোবাসা, এটা আমার কাছে সবচেয়ে মূল্যবান। হয়তো এই দুর্বলতা একদিন আমার সব কিছু শেষ করে দেবে, কিন্তু আমি ওকে হারাতে চাই না। ওকে রক্ষা করার দায়িত্ব আমার। বস, আপনার চাচা কিন্তু আপনার উপরে নজর রেখেছেন। তিনি জানতে পারলে? তিনি কিছুই জানতে পারবে না। আমি এমনভাবে ছক ঘষিয়েছি যে তিনি খুনাক্করও টের পাবেন না। তার ভাতিজা তার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরাফের কথায় এক ধরনের দৃঢ়তা ফুটে ওঠে। রিমা হয়তো এই কথোপকথন শুনতে পাচ্ছে না, কিন্তু সে আরাফের এই দৈত্য সত্তা নিয়ে ভীষণ চিন্তিত। তার মনে হচ্ছে সে এক ভয়ঙ্কর খেলার অংশ হয়ে যাচ্ছে, যার নিয়মাবলী তার অজানা। তার মনের মধ্যে এক অস্থিরতা, এক বিপদাসন্ন হওয়ার পূর্বাভাস। পরের দিন অফিসের কাজ সেরে রিমা বাড়ি ফিরে আসে। তার মনটা আজ খুব ভার। আরাফের রহস্যময় দিকগুলো তাকে পীড়া দিচ্ছে। সে তার রুমে একা বসে ভাবে। তার চোখে আরাফের শান্ত মুখটা ভেসে ওঠে। আবারও ভেসে ওঠে রাতের অন্ধকারে হেডসেটে কথা বলা আরাফের কঠিন মুখটা। তার মনে একটা অজানা ভয় বাসা বাঁধতে শুরু করে। এই মানুষটাকে, একজন ভিখারি যে বাচ্চাদের পড়ায়, ফুল বিক্রি করে, আর রাতের আধারে ব্যবসায় জটিল পরিকল্পনা করে, প্রতিশোধের কথা বলে। আমার মন বলছে ও খারাপ মানুষ নয়, কিন্তু ওর এই গোপন জীবন, এটা আমাকে ভয় দেখাচ্ছে। রিমা মনে মনে আরাফের প্রতি তার ভালোবাসার কথা স্বীকার করে। আরাফ তার জীবনে একটা অন্যরকম আলো নিয়ে এসেছে, কিন্তু এই আলোর পেছনে একটা গভীর অন্ধকারও লুকিয়ে আছে, যা তাকে অস্থির করে তুলছে। রিমা নিজের সাথে কথা বলছে, আমি ওকে বিশ্বাস করি, কিন্তু কি বিশ্বাস করি? যে ও একজন ভিখারি, অথচ ওর চোখে এত বুদ্ধি? নাকি ও একজন কোটিপতি যে প্রতিশোধ নিতে ভিখারি সেজেছে? যদি ও কোনো বিপদে পড়ে, যদি ওর এই গোপন দুনিয়া আমাকে বিপদে ফেলে দেয়? রিমার মনে একটা দ্বন্দ্ব শুরু হয়। সে আরাফের প্রতি তার ভালোবাসাকে ধরে রাখতে চায়, কিন্তু তার লুকোনো জীবনের বিপদ থেকে সে নিজেকে সুরক্ষিতও রাখতে চায়। তার মনে হয়, এই ভিখারি কি সত্যি যা দেখায় তাই, নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? একটা সময় পর্যন্ত কৌতূহল ছিল মজার, কিন্তু এখন সেই কৌতূহল আমাকে ভয় দেখাচ্ছে। মনে হচ্ছে এ যেন একটা গভীর জলের ধারে দাঁড়িয়ে আছি, আর সামনে কি আছে তা না জেনে পা বাড়াতে চাইছি। আমার ভালোবাসা কি আমাকে অন্ধ করে দিচ্ছে, নাকি আমি সঠিক পথেই আছি? আর তুমি আমাকে তোমার আসল রূপটা দেখাও। এই অচেনা ভয় আমাকে মেরে ফেলছে। আরাফের রহস্যময়তা রিমার মনে গভীর অস্থিরতা তৈরি করে। তবু সে তার পাশে থাকার সিদ্ধান্ত নেয়, যা ভয় আর ভালোবাসার এক মিশ্রণ।
কিছুদিন পর রমনা পার্কের সবুজ ঘাসে রিমা ও আরাফ বসে আছে। তাদের সম্পর্কের গভীরতা এখন শুধু কৌতূহলে সীমাবদ্ধ নয়, রিমার চোখে আরাফের জন্য স্পষ্ট ভালোবাসা। সে আরাফের দিকে তাকিয়ে অজুহাত খুঁজে আরও সময় কাটানোর। রিমা আরাফের দিকে ঘুরে বসে মৃদু হেসে বলে, আরাফ, জানো আজকাল আমার দিনগুলো শুধু তোমাকে ঘিরে অবতীর্ণ হয়। সকালে ঘুম থেকে উঠি আর ভাবি কখন তোমার সাথে দেখা হবে। অফিসের কাজ করার সময়ও তোমার কথা মনে পড়ে। এটা কি হচ্ছে আমার সাথে? আমারও একই অনুভূতি রিমা। যখন তুমি আমার পাশে থাকো তখনই রাস্তার কোলাহল আমার সব চিন্তা, সব দুঃখ ফিকে হয়ে যায়। মনে হয় যেন আমি এক অন্য জগতে আছি, যেখানে শুধু তুমি আর আমি। তোমার এই কথাগুলো, তোমার চোখ সব আমাকে এক নতুন অনুভূতি দেয়। আমি জানি না এটা ঠিক কি না, তবে আমি তোমার সাথে থাকতে চাই সব সময়। আরাফ রিমার হাতটা আলতো করে নিজের হাতের মধ্যে নেয়। তার স্পর্শে রিমার সারা শরীর যেন শিহরিত হয়। আমারও তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে না রিমা, কিন্তু আমার জীবনটা তো সহজ নয়। আমার জগৎ তোমার স্বপ্নের চেয়ে অনেক বেশি জটিল। তবুও আমি জানি তোমার ভালোবাসা আমাকে অনেক শক্তি যোগাচ্ছে। রিমার মন আনন্দে ভরে যায়। আরাফের ভালোবাসা সে অনুভব করতে পারে। যদিও আরাফ সরাসরি ভালোবাসি শব্দটি ব্যবহার করে না, তাদের এই নীরব ভালোবাসা প্রকাশ পায় চোখের ভাষায় আর স্পর্শে। তারা আরও কিছুক্ষণ চুপ করে বসে থাকে। প্রকৃতির শান্ত পরিবেশ তাদের নীরব ভালোবাসার সাক্ষী হয়। তুমি কি আমার হাতটা সব সময় এভাবে ধরে রাখবে আরাফ? যখন পথ দেখাবে অন্ধকার, যখন মনে হবে আর বুঝি কেউ নেই, তখন কি তুমি আমার পাশে থাকবে? তোমার ভালোবাসা আমাকে অনেক শক্তি যোগাচ্ছে। আমি তোমার পাশে থাকবো রিমা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কারণ তোমার মতো একটা খাঁটি মনের মানুষকে খুঁজে পাওয়া যায় না। তুমি আমার কাছে এক অমূল্য সম্পদ। আরাফের কথায় রিমার মনে গভীর আস্থা আসে। সে তার কাঁধে মাথা রাখে। তাদের রোম্যান্টিক মুহূর্তগুলো নীরবতা আর অনুভূতির বিনিময়ে গড়ে ওঠে। আরাফ রিমার কপালে আলতো করে চুমু খায়। রাত গভীর। ঢাকার ধানমন্ডির গোপন ম্যানশনের বিলাসবহুল কনফারেন্স রুমে আরাফ কালো শার্টে দৃঢ় মুখে বসে আছে। বড় স্ক্রিনে শেয়ার বাজারের গ্রাফ ও চাচার সাম্রাজ্যের দুর্বল দিকগুলো ভেসে উঠছে। বাইরে তাকে ভিখারি হিসেবে চিনলেও এখানে সে এক ক্ষমতাবান বিজনেস টাইকুন। তার নারী সেক্রেটারি ও শক্তিশালী বডিগার্ড সহ টিম তাকে রিপোর্ট দিচ্ছে। আরাফের সহযোগী নীরা স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, বস, আপনার চাচা রফিক সাহেব আপনার পুরনো ব্যবসা অংশীদারিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। তিনি আপনার আসল পরিচয় জানানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাকে মরিয়া হতে দাও। যত বেশি চটপট করবে তত দ্রুত আমার ফাঁদে পা দেবে। তবে নজর রাখবে সে যেন কোনো ভুল পদক্ষেপ না নেয় যে আমাদের মূল পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে। স্যার, আমাদের একটা টিম রিমার উপর নজর রাখছে। রফিক সাহেবের লোকজনের গতিবিধি দেখে মনে হচ্ছে তারা রিমার উপরেও নজর দিতে পারে। আরাফের মুখ হঠাৎ করে গম্ভীর হয়ে যায়। রিমার নাম শুনে তার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে ওঠে। সে রিমার জন্য এক গভীর চিন্তা অনুভব করে। তার এই প্রতিশোধের খেলায় রিমাকে জড়াতে সে চায় না। রিমান সম্পূর্ণ নিরাপদ থাকবে, তার উপর যেন কোনো আঁচ না আসে। আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করো রিমা। আমার এই খেলার অংশ নয়, আর তার উপস্থিতি আমার জন্য দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে। এটা ঠিক, কিন্তু সেই দুর্বলতাকে আমি আমার শক্তিতে পরিণত করব। কিন্তু স্যার, রিমার সাথে আপনার এই ঘনিষ্ঠতা যদি রফিক সাহেব জানতে পারেন, তাহলে তিনি রিমাকে টার্গেট করতে পারেন। আরাফ আর চোখে রিমার ছবিটার দিকে তাকায়, যা তার ডেস্কে রাখা আছে। সেটা আমিও জানি। রফিক সাহেবকে আমি খুব ভালো করে চিনি। সে একজন পাষণ্ড, কিন্তু তাকে সে সুযোগ দেব না। রিমার নিরাপত্তার জন্য যা যা করার দরকার সব করো। প্রয়োজনে ওর পাশে সার্বক্ষণিক লোক রাখবে, কিন্তু সে যেন খুনাক্ষরেও টের না পায়। আরাফের চোখে এক ধরনের ক্রোধ আর দৃঢ়তা ফুটে ওঠে। সে বুঝতে পারে তার এই গোপন মিশনের কারণে রিমার জীবনও বিপদে পড়তে পারে। এই অদৃশ্য হুমকি তাকে আরও বেশি সতর্ক করে তোলে। সে রিমার নিরাপত্তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এদিকে আরাফ যতই রিমার প্রতি ভালোবাসা দেখাক, রিমার মন থেকে আরাফের রহস্যময় দিকটা কিছুতেই মুছে যাচ্ছে না। বিশেষ করে আরাফের মাঝে মাঝে ফোন কলের পর তার গম্ভীর হয়ে যাওয়া বা অন্যমনস্ক থাকা রিমার চোখে ধরা পড়ে যায়। একদিন বিকেলে তারা যখন ঢাকার কারওয়ান বাজারের পাশের একটি পুরনো চায়ের দোকানে বসে গল্প করছিল, তখন রিমা আরাফকে সরাসরি তার মনের কথা বলতে শুরু করে। আরাফ, তুমি আমাকে সব কথা বলো না কেন? তোমার ফোন এলে তুমি হঠাৎ অন্যরকম হয়ে যাও। তোমার চোখ দুটো কেমন যেন কঠোর হয়ে যায়। তুমি কি লুকাচ্ছ আমার থেকে? আরাফ চায়ের কাপটা নামিয়ে রিমার দিকে শান্ত চোখে তাকিয়ে বলে, সব কিছু কি সবাইকে বলতে হয় রিমা?
কিছু কথা থাকে যা বলার জন্য সময় আর পরিস্থিতি দুটি অনুকূলে হতে হয়। তুমি আমাকে বিশ্বাস করো তো? বিশ্বাস করি বলেই তো জিজ্ঞাসা করছি। তোমার কাছে আমি কোনো গোপন কিছু চাই না, শুধু জানতে চাই তুমি কি করছো, কেন করছো। তোমার এই অজানা জগৎটা আমাকে অস্থির করে তোলে। আমার অজানা জগৎ? সে তো এই যে দেখছো, ভিখারিদের জীবন, এখানেই আমার জগৎ। আরাফ, তুমি এসব কথা বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। আমি তোমার চোখ দেখেছি, তোমার বুদ্ধি দেখেছি। তুমি যা দেখাচ্ছ তুমি তা নাও। তুমি হয়তো কোনো বিপদে আছো বা কোনো বড় উদ্দেশ্য নিয়ে কাজ করছো। আমাকে সত্যিটা বলো না কেন? আরাফ রিমার দিকে তাকিয়ে হাসে, কিন্তু তার হাসিটা এবারও রহস্যে ভরা। সে রিমার হাতটা ধরে আলতো করে চাপ দেয়। আরাফের নীরবতা রিমার সন্দেহকে আরও গভীর করে তোলে। সে বুঝতে পারে আরাফ তাকে এখনও সম্পূর্ণ বিশ্বাস করে না, বা হয়তো কোনো বড় বিপদের কারণে বলতে পারছে না। তোমার এই হাসিটা আমার মনে নতুন নতুন প্রশ্নের জন্ম দেয়। তুমি কেন এভাবে এড়িয়ে যাও? তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমাদের এই সম্পর্কের মানে কি? আমি তোমাকে বিশ্বাস করি রিমা, আমার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করি, কিন্তু আমার এই লড়াইটা ব্যক্তিগত। আমি তোমাকে এই অন্ধকারে টানতে চাই না, আমি চাই তুমি আলোতে থাকো। আরাফের রহস্যময়তা রিমার মনে ভালোবাসা, সন্দেহ আর হতাশার জন্ম দিলেও তার কৌতূহল বেড়েই চলে। সে বোঝে এই রহস্য হয়তো কোনো কঠিন সত্যের ইঙ্গিত। 2 দিন পর রিমার সন্দেহ ও হতাশা ক্ষোভে পরিণত হয়। আরাফের লুকোচুরি রিমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সম্পর্কটা তার কাছে একতরফা মনে হয়। একদিন বিকেলে ঢাকার এক জনশূন্য পার্কে বসে যখন তারা কথা বলছিল, রিমার চোখ ছলছল করছিল। রিমা আরাফের দিকে তাকিয়ে বলে, আমি আর পারছি না আরাফ, তোমার এই রহস্যময়তা আমাকে পাগল করে দিচ্ছে। তুমি আমার সাথে এত কিছু লুকাচ্ছ, অথচ আমি তোমার সব কিছু জানতে চাই। তুমি আমাকে নিজের অংশ ভাবো না, তাই না? আরাফ রিমার হাত ধরতে চায়, কিন্তু রিমা হাত সরিয়ে নেয়। রিমা, এমন কথা বলো না। তুমি জানো আমি তোমাকে কতটা... আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি তুমি আমাকে বিশ্বাস করো না। যদি তুমি আমাকে বিশ্বাস করতে তাহলে তোমার জীবনের সব সত্যিটা আমাকে বলতে। তুমি কেন নিজেকে ভিখারি সাজিয়েছো? কেন তুমি রাতে ফোন করে এমন সব ভয়ঙ্কর কথা বলো? আমাকে কেন একটা কারণও বলতে পারছো না? আরাফ চুপ করে রিমার কথাগুলো শোনে। তার চোখে কষ্ট ফুটে ওঠে। সে রিমাকে সব বলতে চায়, কিন্তু তার মিশনের গুরুত্ব তাকে বাধা দেয়। তার প্রতিশোধের আগুন নিভানোর আগে সে কোনো দুর্বলতা দেখাতে পারে না। রিমা কান্না চেপে কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে, যদি তুমি সত্যিটা না বলো তাহলে তাহলে আমি আর তোমার সাথে থাকতে পারবো না আরাফ। আমি এই অনিশ্চয়তা আর রহস্য নিয়ে থাকতে পারবো না। হয় তুমি তোমার গোপন জগৎ উন্মোচন করবে, অথবা আমি চললাম। রিমা, তুমি কি বলছো এসব? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি চলে যাবো আরাফ, যদি তুমি আমাকে বিশ্বাস না করো। যদি তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার কাছ থেকে লুকিয়ে রাখো, তাহলে আমাদের এই সম্পর্কের কোনো ভিত্তি নেই। আমি আর তোমার পাশে এভাবে থাকতে পারবো না। আরাফের বুকে যেন ছুরি বিঁধে যায়। রিমার এই কথাগুলো তাকে গভীর আঘাত করে। সে জানে রিমার চলে যাওয়া মানে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়া, কিন্তু নিজের গোপন উদ্দেশ্য এবং প্রতিজ্ঞা তাকে বাধা দেয়। সে রিমার হাত ধরে, তার চোখ দুটোতে গভীর আকুতি। প্লিজ রিমা, আমাকে আর একটু সময় দাও। আমি তোমাকে সব বলবো, কিন্তু এখনই নয়। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার সব শক্তি শেষ হয়ে যাবে। আমি আমার এই লড়াইয়ে একা হয়ে পড়বো। রিমা চোখের পানি মুছতে মুছতে বলে, সময়? আর কত সময়? আমি কি তোমার জীবনে শুধু একজন দর্শক হয়ে থাকবো, নাকি আমারও কোনো ভূমিকা থাকবে? যদি তুমি আমাকে তোমার জীবনে সম্পূর্ণভাবে না চাও তাহলে আমার পক্ষে এভাবে থাকা সম্ভব নয়। অভিমান ও হতাশায় রিমা উঠে চলে গেলে আরাফ তাকে আটকাতে পারে না। তার মন গভীর কষ্টে আচ্ছন্ন হয়। রিমার চলে যাওয়া আরাফের মনে এক বিশাল শূন্যতা তৈরি করে, যা তার প্রতিশোধের আগুনকে আরও তীব্র করে তোলে। সেই রাতে রিমা ঘুমোতে পারে না। সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক আরাফের আসল রূপ উন্মোচন করবেই। পরদিন ভোরে রিমা আরাফের খোঁজে সেই রহস্যময় গলিপথে গিয়ে দাঁড়ায়। আর না, আমি আর এই রহস্য নিয়ে বাঁচতে পারছি না। আরাফকে তার আসল পরিচয় আমাকে জানাতেই হবে। আজ সব প্রশ্নের উত্তর চাই আমার। রিমা দেখতে পায় গলির গভীরে আরাফ হেঁটে যাচ্ছে। তার পরনে এখনও সেই পুরনো ছেঁড়া পোশাক, কিন্তু তার চাল চলনে একটা ভিন্ন রকম আত্মবিশ্বাস। আরাফ সেই পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়। রিমা দ্রুত লুকিয়ে পড়ে একটা ময়লার ডাম্পস্টারের আড়ালে। আরাফ আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে নেয়, তারপর খুব সাবধানে একটা গোপন কোড চাপ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে যায়। দরজাটা আবারও নিঃশব্দে বন্ধ হয়ে যায়। সে এই বাড়িতে থাকে? একটা ভিখারি এমন একটা বাড়িতে কেন থাকবে?
রিমার কৌতূহল এখন তুঙ্গে। সে দ্রুত লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে, দরজার দিকে এগিয়ে যায়। সে খেয়াল করে দরজার হ্যান্ডেলটা বেশ পুরনো আর মরিচা পোড়া দেখাচ্ছে। সাধারণ মানুষের চোখে হয়তো এটা কিছুই নয়, কিন্তু রিমার কাছে এটা এখন রহস্যের কেন্দ্রবিন্দু। সে আলতো করে দরজার হ্যান্ডেলটা ঘোরানোর চেষ্টা করে, লক করা। কিন্তু আরাফ কীভাবে খুলল? সে দরজার আশেপাশের দেয়ালগুলো হাত দিয়ে দেখে। হঠাৎ তার হাত একটা ছোট্ট প্যানেলে পড়ে। সেখানে কিছু অস্পষ্ট চিহ্ন। রিমা নিজের সাথে ফিসফিস করে, আরব নিশ্চয়ই এখানে কোনো গোপন কিছু চাপ দিয়েছিল। কি হতে পারে সেটা? আরাফকে অনুসরণ করে রিমা তার দরজায় প্রবেশের কৌশল মনে করার চেষ্টা করে। আরাফ যেখানে হাত রেখেছিল সেখানে চাপ দিতেই গোপন দরজাটা মৃদু শব্দে খুলে যায়। বুক ধরফর করা উত্তেজনা নিয়ে রিমা সাবধানে ভেতরে প্রবেশ করে, আর দরজাটা নিঃশব্দে বন্ধ হয়ে যায়। ভেতরে ঢুকতেই সে এক অন্ধকার বিশাল হল ঘর দেখতে পায়, যা বাইরের সাধারণ বাড়ির চেহারার সম্পূর্ণ বিপরীত। ভয়ে ভয়ে আরও ভেতরে ঢুকে করিডোরে পেরিয়ে রিমা এক আলোকিত ঘরের আবছা দৃশ্যের দিকে এগিয়ে যায়। এ কোথায় এলাম আমি? এটা কি সত্যি আরাফের বাড়ি? বিশ্বাস হচ্ছে না। রিমা সাবধানে সেই আলোকিত ঘরের দরজার সামনে দাঁড়ায়। ঘরের ভেতর থেকে মৃদু ল্যাপটপের শব্দ আর কাগজের খসখস আওয়াজ ভেসে আসছে। সে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে প্রবেশ করতেই রিমার চোখ কপালে ওঠে। তার মুখ হাঁ হয়ে যায়। সে যা দেখে তা তার কল্পনারও বাইরে। ও মাই গড, এটা কি? ঘরটা একটা আধুনিক অফিসের মতো সাজানো। একপাশে কাচের দেয়াল, যা দিয়ে একটা সুবিশাল গ্যারেজ দেখা যায়। সে গ্যারেজে সারি সারি বিলাসবহুল গাড়ি পার্ক করা আছে। ফেরারি, ল্যাম্বরগিনি, রলস রয়েলস সব তার চোখে ধাঁধিয়ে দিচ্ছে। টেবিলের ওপর ফাইলের পর ফাইল সাজানো, কোনোটা কোম্পানির লাভ ক্ষতির হিসাব, কোনোটা বা বড় বড় শেয়ার মার্কেটের রিপোর্ট। একটা সাদা বোর্ডের ওপর জটিল সব গ্রাফ আঁকা। তার পাশে একটা বড় মানচিত্র, যেখানে ঢাকার বিভিন্ন এলাকার চিহ্নিত করা আছে, আর একটা দেয়াল জুড়ে বড় বড় ছবি পিন করা। প্রতিটি ছবিতেই কিছু মানুষের মুখ, তাদের নিচে নাম, পেশা আর কিছু অদ্ভুত সাংকেতিক চিহ্ন। এটা তো একটা কোম্পানি। আর এই ছবিগুলো, এরা কারা? শত্রুদের তালিকা নাকি? রিমা কাঁপতে কাঁপতে এগিয়ে যায়। সে একটা ফাইল হাতে তুলে নেয়। সেখানে বড় বড় অক্ষরে রফিক এন্টারপ্রাইজ অধিগ্রহণ পরিকল্পনা। এই রফিক তো অনেক প্রভাবশালী লোক। তার সাথে আরফের কি সম্পর্ক? এই রফিক নামটা তার কাছে কেমন যেন চেনা মনে হয়। আরাফ যেন একবার তার চাচার কথা বলেছিল। এবার বুঝলাম। এই ভিখারি আরাফ আসলে একজন বড় বিজনেসম্যান, আর এই ছবিগুলো হয়তো তার শত্রুদের। তার শরীর শক্ত হয়ে যায়। ভিখারি হিসেবে যাকে সে জেনেছিল সে আসলে কোটিপতি। এই তীব্র বিস্ময় তাকে এক অন্য জগতে নিয়ে যায়। তার মনে ভয় আর কৌতূহল মিশে একাকার হয়ে যায়। রিমা তখনও সেই ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বিস্ময়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তার হাত কাঁপছে। সে বিশ্বাস করতে পারছে না যা সে দেখছে। ঠিক তখনই তার পেছনে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। আরব ধীর কণ্ঠে, কিন্তু তার কথা রিমার বুকে কাঁপন ধরায়। তুমি তো বলেছিলে সত্যি জানতে চাও রিমা, এখন জানলে তো? রিমা চমকে ওঠে। সে দ্রুত ঘুরে দাঁড়ায়। আরাফ দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে এখনও সে ভিখারির পোশাক, কিন্তু তার চোখে এখন আর সেই শান্ত ভাব নেই। তার চোখে এক ধরনের ক্ষমতা, এক ধরনের দৃঢ়তা। তার মুখে একটা মৃদু হাসি, যা রিমার কাছে ভয়ঙ্কর মনে হয়। রিমা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আরফ, তুমি আসলে কে? এইসব কি? এই গাড়িগুলো, এই ফাইলগুলো, এইসবের মানে কি? আরাফের হাসিটা আরও গভীর হয়। সে ধীরে ধীরে রিমার দিকে এগিয়ে আসে। আমি তোমার আরাফই তো, নাকি এখন মনে হচ্ছে আমি অন্য কেউ? তোমার কৌতূহল তোমাকে এখানে টেনে এনেছে। আমি জানতাম তুমি আসবে। তুমি জানতে, কিন্তু কেন? তুমি কেন আমাকে বলনি? কেন তুমি এতদিন আমাকে মিথ্যে বলেছো? তুমি তো একজন ভিখারি নাও। ভিখারি নই, কে বললো? আমি তো ভিখারি। জীবনের প্রতি মুহূর্তে আমি ভিক্ষা করছি। কিসের ভিক্ষা জানো? শান্তির ভিক্ষা, ন্যায় বিচারের ভিক্ষা। এই যে দেখছো এইসব, এই ক্ষমতা, এই সম্পদ, এসবই আমার প্রতিশোধের ভিক্ষা। রিমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার মন ভয়ে আর বিস্ময়ে পূর্ণ। সে আরাফের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটাকে সে চিনতে পারছে না। আরাফ তার সামনে এসে দাঁড়ায়। তাদের মাঝখানে মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান। আরাফ নিচু কণ্ঠে বলে, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব রিমা, কিন্তু তার আগে তুমি বলো, তুমি কি প্রস্তুত আমার এই জগৎটা দেখার জন্য? এই অন্ধকার জগৎ, যা তুমি কোনোদিন কল্পনাও করোনি। রিমা তার দিকে তাকিয়ে ভয়ে তার মুখ শুকিয়ে গেছে। বলে, আমি জানি না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি। আরাফ রিমার মুখের দিকে ঝুঁকে আসে। তার নিঃশ্বাস রিমার মুখে লাগে। এখন কি আমাকে বিশ্বাস করো না, নাকি এখন আমাকে ভয় পাচ্ছ?
রিমার বুক ধড়ফড় করছে। সে আরাফের মুখের দিকে তাকিয়ে থাকে। তার চোখে ভয়, কিন্তু সেই ভয় ছাপিয়ে এক ধরনের চরম উত্তেজনা তাকে গ্রাস করছে। সে আরাফকে মুখোমুখি দেখার জন্য প্রস্তুত ছিল না। রিমার চোখ থেকে তখনও পানি পড়ছে, কিন্তু সে এখন আর কাঁপছে না। আরাফের চোখের গভীরতা তাকে সম্মোহিত করে ফেলেছে। আরাফ রিমার দিকে তার হাত বাড়িয়ে দেয়। রিমার বুকটা ধুকপুক করে ওঠে। সে দ্বিধা করে, তারপর ধীরে ধীরে তার হাতটা আরাফের হাতে তুলে দেয়। আরাফ রিমার হাতটা আলতো করে ধরে। তার স্পর্শে এক ধরনের জাদু আছে, যা রিমার সব ভয় মুহূর্তেই দূর করে দেয়। আরাফ মিষ্টি গলায় ফিসফিস করে বলে, আমি সেই শিকারী যে নিজের জন্য শিকারের মতোই শিকার বানাচ্ছে এই শহরটাকে। এই শহরের প্রতিটি অলি গলির প্রতিটি মানুষ সবই আমার শিকার। আমি তাদের চলচ্চিত্র বুঝি, তাদের দুর্বলতা জানি, আর তাদের দুর্বলতাকে ব্যবহার করেই আমি আমার ঝাল বনি। শিকারি? তুমি কার শিকারি? কেন এসব করছো? আমার শত্রুদের শিকারী, যারা আমার জীবন কেড়ে নিতে চেয়েছিল, আমার সব কিছু ধ্বংস করতে চেয়েছিল, তাদের শিকারী। আমি তাদের খুঁজে খুঁজে বের করছি। আর আমার এই প্রতিশোধের খেলায় তুমি সেই শিকারের ভাষা সবচেয়ে সুন্দর পাখি রিমা। আরাফের কথাগুলো রিমার কানে মধুর সঙ্গীতের মতো বাজে। তার চোখে বিস্ময়, ভয় আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্র অনুভূতি। সে বুঝতে পারে আরাফ তাকে ভালোবাসে, কিন্তু তার এই ভালোবাসা এক ভয়ঙ্কর বাস্তবতার সাথে জড়িত। রিমার মন আরাফের এই নতুন রূপে এক ধরনের আকর্ষণ অনুভব করে। সে জানে না তার ভবিষ্যৎ কী হবে, কিন্তু সে আরাফের সাথে এই বিপজ্জনক পথ চলায় সামিল হতে প্রস্তুত। রিমা আরাফের দিকে তাকিয়ে আছে, তার চোখে এক ধরনের আত্মসমর্পণ। পাখি? কিন্তু পাখি তো খাঁচে থাকতে পারে না আরাফ। পাখি মুক্ত আকাশে উঠতে হয়। আমার খাঁচাটা অনেক বড় রিমা, আর এখানে তুমি উঠতে পারবে, কিন্তু আমার নজরদারিতে তুমি আমার দুর্বলতা, তাই তোমাকে আমার কাছে রাখতে হবে। আরাফ রিমাকে আরও কাছে টেনে নেয়। রিমার মন তখন এক তীব্র ভালোবাসায় পূর্ণ। এই প্রথম সে আরাফের সম্পূর্ণ রূপ দেখেছে, একজন প্রতিশোধ পরায়ণ শিকারী, কিন্তু একই সাথে একজন প্রেমিক। তার চোখে আরাফের জন্য বিস্ময়, ভয় এবং গভীর ভালোবাসা। রিমা আরাফের বুকে মাথা রাখে, নিজেকে তার কাছে সম্পূর্ণভাবে সঁপে দেয়। সে জানে না এই পথের শেষ কোথায়, কিন্তু সে এখন আরাফের সাথে এই বিপদ সংকুল যাত্রা শুরু করার জন্য প্রস্তুত। রিমা এখন আরাফের গোপন ম্যানশনে। চারপাশে বিলাসবহুল জিনিসপত্র আর আধুনিক প্রযুক্তির ছোঁয়া তাকে অবাক করে দিয়েছে, কিন্তু তার চোখ খুঁজে ফিরছে আরাফকে, সে ভিখারি ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকা কোটিপতিকে। আরাফ রিমাকে তার ব্যক্তিগত অফিস কক্ষে নিয়ে আসে। রুমটা অত্যাধুনিক সরঞ্জাম আর শেয়ার বাজারের 5 ফিডে ভরা। রিমা চুপচাপ করে সব দেখছে। আরাফ রিমার দিকে ঘুরে দাঁড়ায়। তার মুখে এবার আর কোনো রহস্যময় হাসি নেই, আছে এক ধরনের গভীরতা আর বেদনা। বসো রিমা, এখানে আমার আসল পৃথিবী, যে পৃথিবীটা তুমি দেখতে চেয়েছিলে। কেমন লাগছে? রিমা আরাফের পাশে একটা সোফায় বসে কণ্ঠে নরম জিজ্ঞাসা করে, এই সব কিছু এ তো আমার কল্পনার বাহিরে। তুমি কেন নিজেকে ভিখারি সাজিয়েছো আরাফ? কেন এত লুকো ছাপা? একটা চেয়ার টেনে রিমার সামনে বসে দীর্ঘশ্বাস ফেলে। আমার নাম আরাফুর রহমান। আমি এই শহরের সবচেয়ে বড় বিজনেস এম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী ছিলাম। আমার বাবা ছিলেন এই দেশের অন্যতম সেরা ব্যবসায়ী, কিন্তু কিছু অমানুষ তারা আমার বাবার সব কিছু কেড়ে নিতে চেয়েছিল। তারা আমাদের পরিবারের উপর অন্যায় করেছিল রিমা, এমন অন্যায় যে একজন মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। রিমা আরাফের দিকে ঝুঁকে আসে, সহানুভূতির সাথে বলে, কি হয়েছিল আরাফ? প্লিজ আমাকে বলো। আমার বাবা, তিনি আমার সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছিল। আমাদের সব ব্যবসা, সব সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি তখন অনেক ছোট ছিলাম রিমা, বিদেশে পড়াশোনা করছিলাম। যখন জানতে পারলাম তখন দেশে ফিরলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমার পরিবার প্রায় পথে বসার জোগাড় হয়েছিল। সেই সময় থেকে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা করেছিলাম, যারা আমার বাবার সাথে অন্যায় করেছে, যারা আমাদের পরিবারের সর্বনাশ করতে চেয়েছিল, তাদের আমি ছাড়ব না। আমি তাদেরই খেলা দিয়ে শেষ করব। এই শহরের সব ক্ষমতা আমি আমার হাতে নেব, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে আমার মতো পরিণতি ভোগ করতে না হয়। আরাফের চোখে এক ধরনের প্রতিশোধের আগুন জ্বলছে। রিমা তার মুখের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে আরাফের ভেতরের বেদনা কতটা গভীর। আরাফ তার বোনের কথা এখনও গোপন রাখে। সেই আঘাত তার ভেতরে এতটাই গেঁথে আছে যে সেটা প্রকাশ করতে পারছে না। আর তাই তুমি ভিখারি সেজেছিলে, যাতে কেউ তোমাকে চিনতে না পারে? ঠিক তাই রিমা, কেউ জানতো না আমি দেশে ফিরেছি।
তারা ভেবেছিল আমি হয়তো বিদেশি রয়ে গেছি। এই ভিখারি ছদ্মবেশে আমাকে সব খবর সংগ্রহ করতে সাহায্য করেছে। রাস্তার মানুষজন আমাকে বিশ্বাস করত, আর তাদের কাছ থেকে আমি এমন সব তথ্য পেয়েছি যা কোনো বিজনেসম্যানও কল্পনা করতে পারবে না। শত্রুদের ফাঁদে ফেলার জন্য এটাই ছিল আমার সেরা অস্ত্র। তারা জানতো না তাদের চোখের সামনে দিয়ে তাদের সবচেয়ে বড় শত্রু ঘুরে বেড়াচ্ছে। রিমা আরাফের হাত ধরে, তার চোখে পানি এসে যায়। আরাফ, তোমার এত বড় কষ্ট ছিল আর আমি কিচ্ছুই জানতাম না। আমি তোমার পাশে ছিলাম, আমি শুধু তোমার রহস্য নিয়ে কৌতূহল দেখিয়েছি। তুমি আমার পাশে ছিলে রিমা। তোমার অজান্তেই তুমি আমাকে শক্তি দিয়েছো। তোমার সরলতা, তোমার বিশ্বাস আমাকে এই অন্ধকার পথে একটা আলোর রেখা দেখিয়েছে। তোমার সাথে সেই প্রথম বৃষ্টিতে ভেজা দিন থেকে আমি জানতাম তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। রিমার মন আরাফের জন্য গভীর সহানুভূতিতে ভরে যায়। তার ভালোবাসা আরও বাড়ে। সে বুঝতে পারে আরাফ একা কতটা কষ্ট সহ্য করেছে। তাদের মধ্যে এক নতুন ধরনের বোঝাপড়া তৈরি হয়। আরাফ তার ভেতরের এক অংশ রিমার কাছে উন্মোচন করেছে, যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। এদিকে ঢাকার এক 5 তারা হোটেলের কনফারেন্স রুম। আরাফের চাচা রফিক সাহেব তার অফিসের কিছু শীর্ষ কর্মকর্তাদের সাথে বসে আছেন। তার মুখে চিন্তার ভাঁজ। সম্প্রতি তাদের কিছু বড় চুক্তি বাতিল হয়েছে এবং কিছু গোপন ব্যবসায়িক তথ্য ফাঁস হয়ে গেছে, যা তাদের কোটি কোটি টাকার ক্ষতি করেছে। রফিক সাহেব বুঝতে পারছেন না কে তাদের বিরুদ্ধে কাজ করেছে। তিনি টেবিলের ওপর জোরে আঘাত করে। কি হচ্ছে এসব? আমাদের সব প্ল্যান ফাঁস হয়ে যাচ্ছে কিভাবে? কে করেছে এসব? কেউ কি আমার ব্যবসার ভেতর ঢোকার চেষ্টা করছে, নাকি কোনো নতুন শত্রু মাথা চাড়া দিচ্ছে? স্যার, আমাদের মনে হচ্ছে কোনো ভেতরের লোক জড়িত, কারণ যেভাবে তথ্য ফাঁস হচ্ছে তা বাইরে থেকে সম্ভব নয়। ভেতরের লোক? আমার এই সাম্রাজ্যে ভেতরের লোক? কে সাহস করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে? আমি তাকে শেষ করে দেব। রফিক সাহেবের চোখে ক্রোধ জ্বলছে। তিনি তার হাতের গ্লাসে থাকা বিদেশি মদটা এক চুমুকে শেষ করেন। রফিক সাহেব তার ছেলেবেলার ভাতিজা আরাফকে নিয়ে চিন্তা করেন না, কারণ তার ধারণা আরাফ বিদেশে পড়াশোনা করছে এবং দেশে ফিরলেও তাকে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। তিনি জানেন না তার সামনে বসে থাকা ভিখারি আরাফই তার সবচেয়ে বড় শত্রু। স্যার, আমরা একজন নতুন মানুষের উপরে নজর রাখছি। তিনি সম্প্রতি আপনার পুরনো কিছু বিজনেস পার্টনারের সাথে দেখা করেছে। লোকটা দেখতে সাধারণ, কিন্তু তার গতিবিধি রহস্যজনক। রফিক সাহেব ভ্রুকুচকে বলেন, কে সে? তার পরিচয় কি? আসলে স্যার, তার কোনো সুস্পষ্ট পরিচয় নেই। সে নিজেকে একজন স্বাধীন গবেষক হিসেবে পরিচয় দিচ্ছে। তবে তার সাথে যাদের যোগাযোগ হচ্ছে তারা সবাই আপনার ওপর অসন্তুষ্ট। তার উপর নজর রাখো। আমার কাছাকাছি থাকা সব মানুষের উপর কড়া নজর রাখো। আমার এই সাম্রাজ্যে কেউ আমার বিরুদ্ধে যাবে, এটা আমি সহ্য করব না। প্রয়োজন হলে তাদের পরিবারকেও শেষ করে দেব। আমার ক্ষমতা আর সম্পত্তি হারানোর প্রশ্নই আসে না। রফিক সাহেবের চোখে এক ধরনের নির্মমতা ফুটে ওঠে। তিনি তার চেয়ারে হেলান দিয়ে বসে পড়েন। তার মনে একটা নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। তিনি বুঝতে পারেন তাকে আরও বেশি সতর্ক হতে হবে। তিনি জানেন না তার এই সতর্কতা তাকে আরও গভীরে টানছে, যেখানে আরাফ তার জন্য ফাঁদ পেতে রেখেছে। 1 সপ্তাহ পর রিমা অফিসের কাজ শেষ করে ফিরছিল। ঢাকার ব্যস্ত সড়কে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। তার মনে আরাফের কথা, তার মনে শান্তি নেই। হঠাৎ তার পেছন থেকে দুটো কালো রঙের বাইক এসে তার রিকশার সামনে ব্রেক কষে। রিমার বুকটা ছ্যাঁত করে ওঠে। বাইকের আরোহীরা কালো জ্যাকেট পরা, মুখে হেলমেট। তাদের দেখে মনে হচ্ছে তারা কোনো ভালো লোক নয়। এই মেয়ে, রিকশা থেকে নাম। রিমা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কে আপনারা? কি চান? দ্বিতীয় বাইক আরোহী রিকশার চালককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, কথা বেশি বলবি না। আরাফ নামের একটা ছেলের সাথে তোর সম্পর্ক আছে, তাই না? আরাফ? তোমরা আরাফকে চিনো? কি চাও তার কাছ থেকে? আমাদের বস তোর সাথে কথা বলতে চান। তুই আরাফ থেকে দূরে থাকবি। সে একজন বিপজ্জনক মানুষ। তার সাথে মিশলে তোর জীবন শেষ হয়ে যাবে। রিমার চোখ বড় বড় হয়ে যায়। আরাফের চাচার লোক। তার মনে হয় আরাফের রহস্যময় জগৎটা এখন তার জীবনেও ঢুকে পড়েছে। সে ভয়ে কাঁপছে। আমি জানি না তোমরা কি বলছো। আমি আরাফকে চিনি, সে একজন সাধারণ মানুষ। দ্বিতীয় বাইক আরোহী রিমার হাত ধরে হ্যাঁচকা টানে রিকশা থেকে নামায়। সাধারণ? আরাফ মোটেই সাধারণ নয়। সে আমাদের বসের অনেক ক্ষতি করেছে।
তুই যদি ওর পাশে থাকিস তাহলে তোর জীবন নরক হয়ে যাবে। আমরা তোর সব খবর জানি, তোর বাসা, তোর অফিস, সব। এবার থেকে আরাফ থেকে দূরে থাকবি, নয়তো এমন কিছু হবে তা তুই কল্পনাও করতে পারবি না। রিমা ভয়ে কাঁদতে শুরু করে। তার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। বাইকের আরোহীরা রিমার হাত ছেড়ে দিয়ে দ্রুত বাইক ঘুরিয়ে চলে যায়। রিমা রাস্তায় একা দাঁড়িয়ে থাকে, তার শরীর কাঁপছে, তার মনটা দুঃখে আর হতাশায় ভরে যায়। সে বুঝতে পারে আরাফের এই প্রতিশোধের খেলা এখন তার জীবনকেও বিপদে ফেলেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই হুমকি তার মনে আরাফের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে তোলে। সে বুঝতে পারে আরাফ এই খেলা খেলছে বলেই তার জীবন এত ঝুঁকিতে। আর তুমি কেন আমাকে আগে বলনি? এই বিপদ কতটা গভীর, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। আমি জানি তুমি যা করছো তা তোমার পরিবার আর তোমার বাবার জন্য করছো। যাই হয়ে যাক, আমি তোমার পাশে থাকবো। রিমা দ্রুত নিজের বাড়ির দিকে পা বাড়ায়, তার চোখে অশ্রু কিন্তু মনে এক দৃঢ় সংকল্প। পরের দিন সকালে রিমা ভয়ে ভয়ে আরাফের ম্যানশনে আসে। তার চোখ ফোলা, মুখ ফ্যাকাশে। সে সরাসরি আরাফের অফিস রুমে চলে আসে। আরাফ তখন একটা বড় স্ক্রিনে কিছু ডেটা দেখছিল। রিমার চেহারা দেখে তার মন অস্থির হয়ে ওঠে। সে দ্রুত স্ক্রিন বন্ধ করে রিমার দিকে এগিয়ে যায়। আরাফ রিমার মুখের দিকে তাকিয়ে বলে, রিমা কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কে তোমাকে কষ্ট দিয়েছে? রিমা আরাফকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আরাফ তোমার চাচা, তার লোকেরা আমাকে হুমকি দিয়েছে। তারা আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে বলেছে। তারা আমার সব ঠিকানা জানে। তারা বলেছে যদি আমি তোমার পাশে থাকি তাহলে আমার জীবন নরক হয়ে যাবে। আরাফ রিমার কথা শুনে তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে, তার মুখ কঠিন হয়ে যায়। সে রিমাকে আরও শক্ত করে ধরে। কি সাহস কি করে হয় তাদের? আমি ওদেরকে শেষ করে দেব। রিমা তুমি ভয় পেও না, আমি তোমাকে কিছুই হতে দেব না, এটা আমার প্রতিজ্ঞা। রিমা আরাফকে আরও শক্ত করে ধরে। আরাফ, এই খেলাটা অনেক বিপজ্জনক। আমি ভয় পাচ্ছি, তুমি আমাকে ছেড়ে যেও না। আরাফ রিমার কপালে চুমু খায়, তার কণ্ঠস্বরে দৃঢ়তা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না রিমা। আর এই খেলা, এটা এখন আমার ব্যক্তিগত নয়, এটা আমাদের খেলা। যারা তোমাকে হুমকি দিয়েছে তাদের আমি শেষ করে দেব। আমার প্রতিশোধ এখন আরও তীব্র হবে। আরাফের চোখে এক ধরনের ঠান্ডা আগুন জ্বলছে। সে তার নীরা আর পুরুষ বডিগার্ডকে ঘরে ডাকে। তাদের মুখে এক ধরনের উদ্বেগ। তোমরা শুনলে? তার মানে ওরা জেনে গেছে আমি এখানে আছি, চিনে ফেলেছে আমাকে। আমার রিমাকেই হুমকি দেওয়া হয়েছে। আমি এটা বরদাস্ত করব না। যারা এই কাজ করেছে তাদের খুঁজে বের করো। আমার চাচার সব দুর্বল পয়েন্ট খুঁজে বের করো। এবার আমি তার মূল গাড়িতে আঘাত করব, আর রিমার নিরাপত্তার জন্য যা যা দরকার সব করো। ওকে এক মুহূর্তের জন্য একা রাখবে না। ও এখন থেকে এখানেই আমার মেনশনই থাকবে। নীরা বলে, জি বস, আমরা সব ব্যবস্থা করেছি। আরাফ রিমাকে নিজের বুকে আরও শক্ত করে ধরে। রাতে এক অভিজাত এলাকার সুরক্ষিত ম্যানশনে আরাফের গোপন কমান্ড সেন্টার। চারপাশে আধুনিক মনিটরগুলোতে শেয়ার বাজারের সূচক, কোম্পানির ডেটা এবং প্রতিপক্ষের গতিবিধি ভেসে উঠছে। আরাফ তার বিশাল টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, চোখে দৃঢ় সংকল্প। আরাফ রিমাকে তার সাথে এখানে নিয়ে এসেছে। রিমা তার পাশে বসে চুপচাপ সব লক্ষ্য করছে। রিমার চোখে এখন আর ভয় নেই, আছে আরাফের প্রতি অগাধ বিশ্বাস। নীরা এবং পুরুষ বডিগার্ড জাহিদ সহ তার পুরো টিম উপস্থিত। তাদের মুখে চাপা উত্তেজনা। আরাফ ধীর কণ্ঠে দৃঢ়ভাবে মনিটরের দিকে তাকিয়ে বলে, রফিক সাহেব ভেবেছিলেন আমাকে ভিখারি বানিয়ে রাস্তায় ফেলে দিয়ে তিনি বিজয়ী হয়েছেন। কিন্তু তিনি ভুলে গেছেন শিকারি কখনো তার শিকারকে সম্পূর্ণ স্বাধীনতা দেয় না। আজ রাতের মধ্যেই আমার সব পরিকল্পনা চূড়ান্ত হবে। নীরা, রফিক এন্টারপ্রাইজের বর্তমান আর্থিক অবস্থা কি? নীরা কম্পিউটারে টাইপ করতে করতে বলে, বস, তাদের শেয়ারের মধ্যে গত 24 ঘন্টায় প্রায় 20% কমে গেছে। আমরা তাদের সাপ্লাই চেইন আর ক্লায়েন্টদের মধ্যে বিভেদ তৈরি করতে সফল হয়েছি। তাদের বেশ কয়েকটি বড় চুক্তি হাতছাড়া হয়ে গেছে এবং কয়েকটি নতুন প্রজেক্টও আটকে আছে। খুব ভালো। এবার তাদের মূল ছালটা বন্ধ করতে হবে। জাহিদ, রফিক সাহেবের সবচেয়ে বড় দুর্বলতা কোনটা? তার ব্যক্তিগত কোনো তথ্য যা আমরা ব্যবহার করতে পারি? বস, রফিক সাহেবের সবচেয়ে বড় দুর্বলতা তার অহংকার এবং ক্ষমতা। তিনি টাকা আর ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝেন না। তার কিছু অবৈধ লেনদেনের প্রমাণ আমরা সংগ্রহ করেছি, যা তাকে এক মুহূর্তে শেষ করে দিতে পারে। এছাড়াও তার ব্যক্তিগত সম্পর্ক আছে, যা ফাঁস হলে তার সুনাম নষ্ট হয়ে যাবে। রিমা আরাফের দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত করে। আরাফ, তুমি কি নিশ্চিত যে এটা করতেই হবে?
এত বড় ক্ষতি, সব কিছু শেষ হয়ে যাবে। আর তাছাড়া উনি তোমার চাচা হন। আরাফ রিমার দিকে ঘুরে দাঁড়ায়, তার চোখে এক ধরনের বেদনা। আর আমার কি হয়েছিল রিমা? আমার বাবা, আমার পরিবার, তাদের কি হয়েছিল? তারা তো আমাকে ছাড়েনি। রফিক সাহেব আমাকে ভিখারি বানিয়েছিল, আমার বোনকে। আরাফ থেমে যায়, তার চোখ মুহূর্তের জন্য কঠিন হয়। না, এই প্রতিশোধ ছাড়া আমার আর কোনো পথ নেই। এই লড়াই আমার অস্তিত্বের লড়াই। যারা আমাকে শেষ করতে চেয়েছিল তাদের আমি ধ্বংস করে দেব। বাস আমরা কি আজ রাতেই স্টক মার্কেটের বড় আঘাত হানবো? তাদের অবশিষ্ট শেয়ারগুলো কি বিক্রি করে দেবো যাতে বাজার ধসে যায়? হ্যাঁ নীরা, এটাই হবে শেষ আঘাত। তাদের সব অর্থ, সব ক্ষমতা আমি কেড়ে নেব। কিন্তু তার আগে একটা চূড়ান্ত কৌশল বাকি আছে। আমি চাই রফিক সাহেব নিজের চোখেই তার পতন দেখবেন। আরাফের কথায় এক ধরনের ঠান্ডা দৃঢ়তা। রিমা বুঝতে পারে আরাফ কতটা জেদি আর প্রতিজ্ঞাবদ্ধ। তার প্রতিশোধের আগুন এখন আরও তীব্র হয়েছে। টিমের সদস্যরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে। তারা জানে আজ রাতই তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। বস, আমরা সবাই প্রস্তুত। আপনার নির্দেশ পেলেই অ্যাকশনে নামবো। প্রস্তুত থাকো। এই যুদ্ধটা শুধু টাকার যুদ্ধ নয়, এই নীতির যুদ্ধ। আর এই যুদ্ধে আমি জয়ী হবই। কিছুক্ষণ পর আরাফের পরিকল্পনা তখনও চলছে। রিম্মা তার পাশেই ম্যানশনের লিভিং রুমে গিয়ে বসে আছে। তার মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি। একদিকে আরাফের প্রতি তার গভীর ভালোবাসা, অন্যদিকে আসন্ন বিপদের তীব্রতা তাকে ভাবাচ্ছে। ম্যানশনের বাইরে আরাফের টিম সারাক্ষণ শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। ভেতরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রিমা আরাফের দিকে তাকিয়ে তার হাতে আলতো করে হাত রেখে বলে, আরাফ, তোমার কি ভয় করছে না? এত বড় একটা যুদ্ধ, যদি কিছু হয়ে যায়? ভয় তো আমারই সেই দিনই মরে গেছে রিমা, যেদিন আমি আমার পরিবারকে অসহায় দেখেছিলাম। এখন আমার ভেতরে যা আছে তা শুধু প্রতিশোধের আগুন। আর তুমি আমার সবচেয়ে বড় শক্তি। তোমার পাশে থাকাটাই আমাকে সাহস যোগাচ্ছে। কিন্তু আমি তো একজন সাধারণ মেয়ে। আমি তোমার এই জটিলতা কি করব? আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারছি? তুমি আমার সবচেয়ে বড় সাহায্য রিমা। তোমার উপস্থিতি আমাকে শান্ত রাখে। এইসব জটিলতার মাঝে যখন তোমার মুখের দিকে তাকাই, তখন মনে হয় যেন একটা শান্তির আশ্রয় পেয়েছি। তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। আরাফ রিমাকে তার কাছে টেনে নেয়। তাদের মধ্যে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। এই অনিশ্চিত পরিস্থিতিতে তাদের ভালোবাসা যেন আরও গভীর হয়ে উঠেছে। তারা একে অপরের চোখে তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তে বাইরের সব বিপদ ভুলে যেতে চায়। আরাফ, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যা করছো তা হয়তো তোমার জন্য খুব কঠিন, কিন্তু আমি তোমার পাশে থাকবো শেষ পর্যন্ত। আরাফ রিমার কপালে গভীর চুমু খায়। আমিও তোমাকে ভালোবাসি রিমা। তোমার এই কথাগুলো আমাকে আরও বেশি দৃঢ় করে তোলে। জানি না এরপর কী হবে, কিন্তু একটা কথা জানি, তুমি আমার পাশে থাকলে আমি যে কোনো বিপদ মোকাবেলা করতে পারবো। তাদের এই রোম্যান্টিক মুহূর্তগুলো আসন্ন বিপদের তীব্রতাকে যেন আরও বাড়িয়ে তোলে। তারা জানে না পরের মুহূর্তে কী ঘটবে, কিন্তু তাদের ভালোবাসা তাদের সবচেয়ে বড় ভরসা। আরাফ রিমাকে নিজের বাহুতে ধরে রাখে, যেন তাকে পৃথিবীর সব বিপদ থেকে আড়াল করে রাখতে চায়। আমার প্রতিজ্ঞা একটাই রিমা, তোমাকে সুরক্ষিত রাখা আর আমার পরিবারের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়া। এই দুটো কাজই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে থাকবো আরাফ, যে কোনো মূল্যে। তুমি একা নও। পরের দিন সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর সামনে ঠিক ঠিক করছে ভিড়। সব সংবাদ মাধ্যম, সাংবাদিকরা উপস্থিত। রফিক এন্টারপ্রাইজের শেয়ার ধপাস করে পড়তে শুরু করেছে, যা আগে কখনো দেখা যায়নি। হাজার হাজার কোটি টাকার লোকসান হচ্ছে। রফিক সাহেব তার বিলাসবহুল অফিসে বসে অস্থিরভাবে পায়চারি করছেন। তার ফোন ক্রমাগত বাজছে। রফিক সাহেব ফোনে চিৎকার করে বলেন, কি হচ্ছে এসব? আমাদের শেয়ার কেন এভাবে পড়ছে? কে এর পেছনে আছে খুঁজে বের করো। ফোন থেকে একজন কর্মকর্তা বলেন, স্যার, বাজার সম্পূর্ণ অস্থিতিশীল। মনে হচ্ছে কেউ পরিকল্পিতভাবে আমাদের শেয়ার বিক্রি করে দিচ্ছে। বড় বড় ইনভেস্টররাও হাত গুটিয়ে নিয়ে আছে। আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। রফিক সাহেব টেবিলের ওপর থাকা সব ফাইল ছুঁড়ে ফেলে দেন। তার মুখ রাগে লাল হয়ে গেছে। ঠিক তখনই তার ল্যাপটপের স্ক্রিনে একটা ইমেইল আসে। ইমেলটা আরাফের গোপন টিমের কাছ থেকে এসেছে। ইমেলের প্রেরকের নাম শিকারি। রফিক সাহেব ঘৃণা ভরা ইমেলটা খোলেন। সেখানে একটা ভিডিও লিঙ্ক। তিনি ভিডিও প্লে করেন। আরাফ ভিডিওতে শান্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, কেমন আছেন চাচা? আশা করি ভালো আছেন। আজ সকালটা আপনার জন্য ভালো খবর নিয়ে আসেনি, তাই না?
এটা শুধু শুরু। আপনি আমার বাবার সাথে যা করেছিলেন তার প্রতিটি হিসাব আজ বুঝে নিতে এসেছি। আপনার অহংকার, আপনার লোভ আজ আপনার সব সাম্রাজ্য ধসে যাবে। আর আপনি রফিক সাহেব নিজের চোখেই আপনার এই পতন দেখবেন। রফিক সাহেব ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বিশ্বাস করতেই পারছেন না। আমি জানতাম আরাব তুই ফিরে এসে এমনটাই করবি। তুই এইসব করছিস কিভাবে সম্ভব? তোর বাবার সব তো আমি কেড়ে নিয়েছিলাম। তুই তো একটা ভিখারি ছিলি। তোর গার্লফ্রেন্ডকে সেদিন ছেড়ে দিয়ে মনে হয় ভুল করেছিলাম। রফিক সাহেবের চোখ যেন কপালের উপর উঠে আসে, তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তিনি আরাফের এই রূপ দেখে সম্পূর্ণ হতবাক। এটি কোনো শারীরিক সংঘাত নয়, বরং একটি ব্যবসায়িক যুদ্ধ এবং বুদ্ধিদীপ্ত চালের খেলা। রফিক সাহেব বুঝতে পারেন তিনি তার ভাতিজার হাতেই খেলছেন। আরাফ ভিডিওতে আরও বলে, আমি ভিখারি ছিলাম চাচা, তবে আমার বুদ্ধি আর ধৈর্যের কাছে আপনার সব অহংকার আজ হেরে যাবে। আপনার সব অবৈধ লেনদেন, আপনার সব গোপন চুক্তি সব এখন আমাদের হাতে। আপনার শেষ সময় এসে গেছে। আর আপনার ছেলে আমার বোনের সাথে যেটা করেছিল তার হিসাবও আমি নেব। আর একটু সময় অপেক্ষা করুন। রফিক সাহেব কাঁপা কাঁপা হাতে ফোন তোলেন। তার সিকিউরিটিকে উদ্দেশ্য করে বলেন, ওকে খুঁজে বের করো, এক্ষুনি খুঁজে বের করো। ও কোথায় আছে? আমার ভাতিজা আরাফ, ও বেঁচে আছে কেন এখনো? ওকে মেরে ফেলো ওকে। রফিক সাহেবের কণ্ঠে তীব্র ভয় আর হতাশা। তার পুরো সাম্রাজ্য তার চোখের সামনে ধসে যাচ্ছে। তিনি বুঝতে পারেন এই খেলার নিয়ন্ত্রণ তার হাতে নেই। আরাফের বুদ্ধিদীপ্ত চালের কাছে তিনি সম্পূর্ণ পরাজিত। কয়েক ঘন্টা পর ঢাকা স্টক এক্সচেঞ্জের বাইরে হাজার হাজার মানুষ ভিড় করেছে। রফিক এন্টারপ্রাইজের শেয়ারের মূল্য শূন্যের কোঠায় নেমে এসেছে। সংবাদ মাধ্যমগুলো ব্রেকিং নিউজে দেখাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী রফিক এন্টারপ্রাইজের পতন। ম্যানশনের গোপন কমান্ড সেন্টারে আরাফ আর রিমা পাশাপাশি বসে আছে। তাদের সামনে স্ক্রিনে রফিক এন্টারপ্রাইজের শেয়ারের শেষ অঙ্কটা শূন্য দেখাচ্ছে। নীরা বলে, বস, কাজ শেষ। রফিক এন্টারপ্রাইজেসের সব শেয়ার আমরা নামিয়ে দিয়েছি। তাদের সব সম্পত্তি এখন দেউলিয়া। রফিক সাহেবকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, প্রতারণা এবং আরও বেশ কিছু গুরুতর অভিযোগ আছে। আরাফ মনিটরের দিকে তাকিয়ে থাকে, তার মুখে এক ধরনের প্রশান্তি। রিমা আরাফের দিকে তাকিয়ে থাকে, তার চোখে বিজয় আর স্বস্তির ছাপ। আরাফ, তুমি পেরেছো। তুমি তোমার প্রতিশোধ নিতে পেরেছো। আরাফ রিমার হাত ধরে শক্ত করে, তার চোখে এক ধরনের তৃপ্তি। হ্যাঁ রিমা, আমি পেরেছি। আমার বাবার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পেরেছি। যারা আমার পরিবারকে কষ্ট দিয়েছিল তাদের উপযুক্ত শাস্তি দিতে পেরেছি। আমার জীবনের একটা বড় উদ্দেশ্য আজ পূরণ হলো। আরাফের চোখে এক ধরনের আবেগ। এই বিজয়ের পেছনে লুকানো আছে দীর্ঘদিনের কষ্ট, অপেক্ষা আর একনিষ্ঠ পরিশ্রম। তার এই জয় শুধু আর্থিক নয়, এটা আত্মমর্যাদার জয়, ন্যায় বিচারের জয়। এই সব কিছু, এই ম্যানশন, এই ব্যবসা সব এখন আমার। আমার বাবার স্বপ্ন আমি আবার ফিরিয়ে আনবো। আর এবার কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। রিমা আরাফকে জড়িয়ে ধরে, আনন্দে তার চোখ ভিজে যায়। তুমি আমার সত্যিকারের হিরো আরাফ, একজন ভিখারি থেকে কোটিপতি। এই জার্নিটা ছিল অসাধারণ। আমার এই জার্নিতে তুমি ছিলে আমার সবচেয়ে বড় সঙ্গী রিমা। তুমি না থাকলে হয়তো আমি পথ হারাতাম। এখন আমাদের নতুন জীবন শুরু হবে। আরাফ রিমার দিকে তাকিয়ে হাসে, তার চোখে এক ধরনের নতুন স্বপ্ন। এই বিজয়ের পর তাদের সম্পর্ক আরও গভীর হয়। প্রতিশোধের আগুন এখনও নিভে যায়নি। আরাফের আরও একটা মিশন বাকি আছে। রফিক সাহেবের পতন হয়েছে। ঢাকার ব্যস্ত শহরে এখন একটাই আলোচনা, কিভাবে একটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক সাম্রাজ্য এমন রাতারাতি ধসে গেল। আরাফের ম্যানশনে এখন শান্ত পরিবেশ। রিমা আর আরাফ তার বিলাসবহুল লিভিং রুমে বসে আছে। রাতের নিস্তব্ধতা যেন তাদের ঘিরে আছে। আরাফ এতদিন রিমার কাছ থেকে তার বোনের হত্যার আসল কারণটা লুকিয়ে রেখেছিল। আজ সে সিদ্ধান্ত নেয় এই কঠিন সত্যটা রিমাকে জানাবে। তার মুখে এক ধরনের গভীর বিষাদ, যা রিমার চোখ এড়ায় না। রিমা আরাফের হাত ধরে নরম কণ্ঠে বলে, আরাফ, তোমার মুখটা কেন এত বিষণ্ণ? সব তো শেষ হয়ে গেছে। তুমি তোমার প্রতিশোধ নিতে পেরেছো। এখন তো তোমার খুশি হওয়ার কথা। আরাফ দীর্ঘশ্বাস ফেলে, রিমার দিকে তাকিয়ে বলে, কিছু কিছু ক্ষত থাকে রিমা, যা কোনোদিনও শুকায় না। প্রতিশোধের আগুন হয়তো নিবেছে, কিন্তু সে আগুনের পেছনে যে দহন ছিল তা আজও আমার ভিতরে পড়ছে। তোমাকে একটা কথা বলার আছে, যে এতদিন আমি তোমাকে বলতে পারিনি। রিমা আরাফের মুখের দিকে তাকায়, তার উদ্বেগ অনুভব করে। কি কথা আরাফ? তোমার মনে কি আছে আমাকে বলো। তুমি এখন আমার থেকে কিচ্ছু লুকাবে না। আমার বাবা মারা যাওয়ার পর আমার পরিবার যখন প্রায় নিঃস্ব হয়ে গেছিল, তখন আমি বিদেশে ছিলাম।
আমার দেশে ফেরার কথা ছিল না, কিন্তু একটা মর্মান্তিক ঘটনা আমাকে দেশে ফিরতে বাধ্য করেছিল। সেই ঘটনা না ঘটলে হয়তো আমি আজ অন্য কেউ হতাম। কি ঘটনা আরাফ, কি হয়েছিল? আরাফের কণ্ঠস্বর কাঁপছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসে। আমার একটা ছোট বোন ছিল রিমা, নাম নিশা। খুব আদরের ছিল সে। আমার বাবার মৃত্যুর পর যখন আমরা সব কিছু হারাচ্ছিলাম, তখন নিশা আমাদের শেষ সম্বল ছিল। নিশা খুব লাজুক আর শান্ত স্বভাবের ছিল। একদিন মা অফিসে ছিল। রফিক সাহেবের ছেলে আমার চাচাতো ভাই। আরাফ কথা বলতে পারে না, তার গলা বুঝে আসে। আরাফের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। রিমা আরাফের হাতটা শক্ত করে ধরে থাকে, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আরাফ চোখ বন্ধ করে। তার মনে সেই ভয়ঙ্কর দিনের স্মৃতিগুলো ভেসে ওঠে। ফ্ল্যাশব্যাক। পুরনো ঢাকার একটি বিলাসবহুল বাড়ি। নিশা, আরাফের বোন, তার ঘরে বসে বই পড়ছে। তার মুখে এক ধরনের মিষ্টি হাসি। বাইরে তখন অন্ধকার নেমে এসেছে। হঠাৎ দরজায় একটা টোকা পড়ে। নিশা দরজা খুলে দেখে রফিক সাহেবের ছেলে আকিব দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার সাথে আরও 2-3 জন বন্ধু। আকিবের চোখে শয়তানি হাসি, ঠোঁট বেঁকিয়ে হেসে বলে, আরে নিশা, কেমন আছিস? তোর বাবা তো শেষ, এখন তোদেরও দিন শেষ। আমার সাথে চল, নতুন জীবন শুরু করবি। নিশা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আকিব ভাইয়া, তুমি এখানে কেন? প্লিজ চলে যাও। আমার বাবা নেই, আম্মু অফিসে, এখন আমার কাছে আর কেউ নেই। তুমি কেন আমাকে বিরক্ত করছো? আকিব খিলখিল করে হেসে বলে, তোকে বিরক্ত করছি না তো, তোর মতো সুন্দরী মেয়েকে তো এখন আমারই দরকার। তোর বাবা তো আমাকে আর চিনতেই পারতো না। চল আজ তোখানে একটু মজা করি। নিশা চিৎকার করতে চায়, কিন্তু আকিব আর তার বন্ধুরা জোর করে তাকে ঘরের ভেতরে টেনে নিয়ে যায়। নিশা প্রাণপণে চিৎকার করে, বাঁচার জন্য আকুতি জানায়, কিন্তু কেউ তার আওয়াজ শুনতেই পায় না। তার কান্না, তার আর্তনাদ সব ঘরের 4 দেয়ালের মধ্যেই চাপা পড়ে যায়। ঘরের মধ্যে জানোয়ারের গ্রুপ তাকে রেপ করে। সেই রাতের পর নিশা আর স্বাভাবিক ছিল না। তার মন ভেঙে গিয়েছিল। লজ্জার অপমানে সে নিজেকে শেষ করে দিয়েছিল। নিশা ডায়েরিতে লিখেছিল, আমি আর বাঁচতে চাই না। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার সব শেষ হয়ে গেছে। আমার পবিত্রতা নষ্ট হয়ে গেছে। বাবা নেই, ভাইয়াও দূরে, মা অফিসে। আকিব আমার সব শেষ করে দিয়েছে। আমার আর বাঁচার কোনো কারণ নেই। পরদিন সকালে নিশার ঝুলন্ত দেহ পাওয়া যায় তার ঘরে। তার ছোট্ট ডায়েরিটা খোলা ছিল। শেষ পাতায় লেখা ছিল তার শেষ আরতি। আরাফ চোখ খোলে। তার চোখ লাল, কিন্তু তাতে এক ধরনের নির্মমতা ফুটে ওঠে। রিমা আরাফের দিকে তাকিয়ে থাকে। তার মুখ সম্পূর্ণ ফ্যাকাশে। সে বিশ্বাস করতে পারছে না এরকম নির্মম ঘটনা আরাফের জীবনেই ঘটেছে। আরাফ ধীর কণ্ঠে বলে, নিশা, সে নিজেকে শেষ করে দিয়েছিল রিমা। আমার চাচার ছেলে আকিব আর তার বন্ধুরা, তারা ওকে রেপ করেছিল। আমার ছোট বোন, আমার আদরের নিশা, তার জীবনটা শেষ করে দিয়েছিল। এই খবর শুনেই আমি দেশে ফিরেছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমি নিশাকে বাঁচাতে পারিনি। রিমাও কান্নায় ভেঙে পড়ে, আরাফকে জড়িয়ে ধরে। আরাফ, আল্লাহ, এত বড় ট্র্যাজেডি, তুমি এত কষ্ট নিয়ে এতদিন বেঁচে ছিলে, কেন আমাকে আগে বলনি? এই প্রতিশোধের আসল কারণ এটাই ছিল। হ্যাঁ রিমা, এটাই ছিল আসল কারণ। আমার বাবার প্রতি হওয়া অন্যায়ের চেয়েও বড় ছিল নিশারই পরিণতি। আকিব আমাকে মারেনি এখনও, কিন্তু ওর জীবন আমি নরক বানিয়ে দেব। আর রফিক সাহেব, যিনি নিজের ছেলের সেই কুকর্মের আড়ালে ছিলেন, তাকে আমি সর্বশান্ত করে দিয়েছি। এটা ছিল আমার বোনের জন্য, আমার নিশার জন্য। এবার আকিবের পালা। তাকে আমি এমন শাস্তি দেবো যে বাংলাদেশের আরও কোনো মেয়েকে রেপ করার আগে রেপিস্টার 10 বার ভাবে। রিমা আরাফকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তার চোখের জল আরাফের শার্ট ভিজিয়ে দিচ্ছে। সে বুঝতে পারে আরাফের ভেতরে এই ক্ষত কতটা গভীর। আরাফের এই দুঃখ তার নিজের দুঃখ হয়ে ওঠে। রিমা আরাফের পিঠে হাত বুলিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, আরাফ, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। তোমার উপর দিয়ে কত বড় ঝড় গিয়েছে। তুমি একা সব কিছু মোকাবেলা করেছো। আমি যদি সেই দিন তোমার পাশে থাকতাম। আরাফ ধীরে ধীরে রিমার হাত ধরে। তুমি আমার পাশে ছিলে রিমা। তোমার অজান্তে, তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস আমাকে প্রতিশোধের পথে টিকে থাকতে সাহায্য করেছে। তুমি আমার কাছে সেই শান্তি যা আমি এতদিন খুঁজে বেরিয়েছি। তুমি আর একা নও আরাফ, আমি তোমার পাশে আছি। তোমার সব কষ্ট আমারও কষ্ট, তোমার সব বেদনা আমি ভাগ করে নেব। তোমার নিশার জন্য, তোমার এই কষ্টের জন্য আমি তোমার পাশে থাকবো সব সময়। রিমা আরাফকে সান্ত্বনা দেয়। তাদের ভালোবাসার বাঁধন আরও দৃঢ় হয়। আরাফ রিমার দিকে তাকিয়ে থাকে। তার চোখে এক ধরনের নির্ভরতা ফুটে ওঠে। রিমার এই গভীর সহানুভূতি তার ক্ষত কিছুটা হলেও প্রশমিত করে। রিমা, তুমি আমার জীবনে এক আশীর্বাদ।
তোমার মতো একজন মানুষ না থাকলে হয়তো আমি এই প্রতিশোধের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে যেতাম। তোমার ভালোবাসা আমাকে আবার বাঁচতে শিখিয়েছে। আমরা একসাথে সব কিছু মোকাবেলা করবো আরা। তোমার অতীতের কষ্ট আমি দূর করতে পারবো না, কিন্তু তোমার ভবিষ্যৎ আমি তোমার সাথে সুন্দর করে করতে চাই। তারা আরও কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। রিমার স্পর্শে আরাফের মন যেন শান্ত হয়। তাদের ভালোবাসা এখন আর শুধু রোম্যান্স নয়, এটা এক গভীর বোঝাপড়া, এক নির্ভরতা। 2 দিন পর ঢাকার একটি অভিজাত নাইট ক্লাব। ঝলমলে আলো, তীব্র মিউজিক আর উদ্দাম নাচানাচিতে মত্ত আকিব। তার বাবার পতন হয়েছে, কিন্তু আকিব তখনও বুঝতে পারেনি তার নিজের ভাগ্যও একই রকম হতে চলেছে। সে মদ আর ড্রাগসে ডুবে আছে, নিজেকে পৃথিবীর সব চিন্তা থেকে মুক্ত রাখতে চাইছে। আরাফের টিম আকিবের উপর নজর রাখছে। ম্যানশনে বসে আরাফ একটি বড় স্ক্রিনে আকিবের লাইভ ফুটেজ দেখছে। রিমা আরাফের পাশে স্থিরভাবে বসে আছে। তার মুখটা কঠিন। নিশার পরিণতির কথা মনে করে তার চোখও ক্রোধ হয়ে জ্বলছে। আরাফ স্ক্রিনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আকিব, আজ তোর শেষ রাত। তুই আমার বোনকে কেড়ে নিয়েছিস। আজ তোর জীবনও শেষ হবে। নীরা, সব প্রস্তুতি। নীরা হেডসেটে শান্ত কণ্ঠে বলে, হ্যাঁ বস, ক্লাবের সিকিউরিটি ক্যামেরাগুলো হ্যাক করা হয়েছে। সব ফুটেজ এখন সরাসরি আমাদের সার্ভারে আছে। লাইভ স্ট্রিম পুরো দেশের ইন্টারনেট আর টিভি চ্যানেলগুলো করছে। রিমা আরাফের হাত ধরে শক্ত করে বলে, আরাফ, তুমি কি সত্যিও কি মেরে ফেলবে? রিমা, নিশে কি মরেনি? আকিব আমার বোনের সব আশা কেড়ে নিয়েছিল। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারপরও খুন করাটা কি ঠিক হবে? এটা খুন নয় রিমা, এটা শিক্ষা। থাকা থেকে আরও 10 জন রেপিস্ট ভয় পাবে, কারণ তার শাস্তিটাই এমন ভয়ঙ্কর হতে চলেছে। কিন্তু আমি চাই আমার বোনের মতো অন্য আর কারো বোন যেন আত্মহত্যা না করে। ক্লাবের ভেতরের মিউজিকের শব্দ আরও বাড়ে। আকিব একা একটা ভিআইপি লাউঞ্জে বসে আছে, তার হাতে মদের গ্লাস। হঠাৎ করে ক্লাবের সব আলো নিভে যায়, মিউজিক থেমে যায়। ক্লাবের ভেতর একটা ভয়ের চোরা স্রোত বয়ে যায়। ক্লাবের বড় স্ক্রিনগুলোতে আকিবের লাইভ ফুটেজ চলতে শুরু করে, যা ম্যানশন থেকে আরাফের টিম নিয়ন্ত্রণ করছে। দেশের প্রতিটি বাড়িতে মানুষজন তাদের টিভি, মোবাইল, ল্যাপটপে সেই লাইভ স্ট্রিম দেখতে শুরু করে। আরাফ হেডসেটে নীরাকে বলে, সময় এসেছে অ্যাকশন। স্ক্রিনে দেখা যায় ক্লাবের ভিআইপি লাউঞ্জের দরজা খুলে যায়। একটা ছায়ামূর্তি ভেতরে প্রবেশ করে। তার পরনে কালো পোশাক, চেহারায় মুখোশ। কেউ তার চেহারা দেখতে পাচ্ছে না। আকিব ভয়ে কাঁপতে শুরু করে। সে জানে না কি হচ্ছে। চিৎকার করে বলে, কে তুই? কি চাস? আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না বলে দিলাম। ছায়ামূর্তিটি ধীরে ধীরে আকিবের দিকে এগিয়ে যায়। আকিব পেছাতে পেছাতে দেয়ালে গিয়ে থাকে। ছায়ামূর্তিটি তার হাতে থাকা একটি বিষাক্ত ইঞ্জেকশন আকিবের শরীরে ঢুকিয়ে দেয়। মুহূর্তেই আকিব যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। তার শরীর খিঁচুনি দিয়ে ওঠে। পুরো দেশ এই দৃশ্য লাইভে দেখছে, কিন্তু কেউ বুঝতে পারছে না এই ছায়ামূর্তিটি কে। আকিবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার মুখ থেকে শেষ আর্তনাদ বের হয়। আরাফ, তুই? আকিবের দেহ নিথর হয়ে যায়। ছায়ামূর্তিটি নিচু হয়ে আকিবের কানের কাছে কিছু বলে, তারপর দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ক্লাবের আলো আবারও জ্বলে ওঠে। মিউজিক চলতে শুরু করে, যেন কিছুই ঘটেনি, কিন্তু স্ক্রিনগুলোতে তখনও আকিবের নিথর দেহের ছবি ভেসে উঠছে। তার পাশে লেখা, অল রেপিস্টস ইন বাংলাদেশ অলওয়েজ বি কেয়ারফুল। আরা স্ক্রিনের দিকে তাকিয়ে ঠান্ডা মুখে বলে, কাজ শেষ। নীরা, সব ডেটা ডিলিট করে দাও, কোনো প্রমাণ রাখবে না। জি বস, সব ক্লিন। রিমার মুখে এক ধরনের মিশ্র অনুভূতি, ভয়, ঘৃণা, কিন্তু সেই সাথে এক ধরনের স্বস্তি। নিশার মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়েছে। আরাফের চোখে এক ধরনের শান্তি, সে তার প্রতিশোধ পূরণ করতে পেরেছে। দেশের মানুষজন আকিবের মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা করতে থাকে, কিন্তু কেউ জানে না এর পেছনের মূল নায়ক কে। আরাফ তার ম্যানশনের লিভিং রুমে রিমার হাত ধরে বসে আছে। তার মুখে এখন আর সেই প্রতিশোধের কঠোরতা নেই, আছে এক ধরনের প্রশান্তি। আরাফ রিমার দিকে তাকিয়ে কণ্ঠে এক ধরনের স্বস্তি এনে বলে, রিমা, আজ আমার জীবনের একটা বড় অধ্যায় শেষ হলো। আমার প্রতিশোধের আগুন নিভেছে। এখন আমি সত্যি সত্যি মুক্তি পেলাম। রিমা আরাফের হাত ধরে তার চোখে এক ধরনের মমতা। হ্যাঁ আরাফ, তুমি তোমার বোনকে ন্যায় বিচার দিতে পেরেছো। তোমার এই সংগ্রাম ছিল অসাধারণ। এখন কি করবে? এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য শান্তি এবং ভালোবাসা। যে শান্তি তুমি আমাকে দিয়েছ, যে ভালোবাসা তুমি আমাকে শিখিয়েছ, আমি এই ম্যানশনেই তোমার সাথে থাকতে চাই। আমার ব্যবসা আমি নিজেই দেখব, কিন্তু এবার আর প্রতিশোধের জন্য নয়, মানুষের ভালোর জন্য। আমি তোমার পাশে আছি আরাফ, সব সময় থাকবো।
আমরা একসাথে একটা নতুন জীবন করব, যেখানে কোনো ভয় থাকবে না, শুধু থাকবে ভালোবাসা। আরাফ রিমার কপালে চুমু খায়। তার চোখে এক ধরনের নতুন স্বপ্ন। তারা দুজনেই তাদের ভবিষ্যতের দিকে তাকায়। ম্যানশনের বাইরে তখনও শহরের কোলাহল শোনা যাচ্ছে, কিন্তু তাদের কাছে এই মুহূর্তে সব কিছু শান্ত মনে হচ্ছে। আমি আমার বাবার সব স্বপ্ন পূরণ করব, তার ব্যবসা আরও বড় করব, কিন্তু এবার ন্যায় ও সততার পথে। আমি চাই দেশটা আরও সুন্দর হোক। আর তুমি আমার সাথে থাকবে প্রতিটি পদক্ষেপে। আমি তোমাকে বিয়ে করতে চাই রিমা। আমার বাকি জীবন তোমার সাথে কাটাতে চাই। রিমা আরাফকে জড়িয়ে ধরে, আনন্দে তার চোখ ভিজে যায়। হ্যাঁ আরাফ, আমি তোমার সাথে বাকি জীবন কাটাতে চাই, ভালোবাসি তোমাকে। তাদের ভালোবাসা এখন নতুন করে উজ্জ্বল। আরাফ তার সব ক্ষমতা আর সম্পদ ভালো কাজে লাগানোর প্রতিজ্ঞা করে। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনায় পূর্ণ। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে, যেন তাদের নতুন জীবনের সূচনা হচ্ছে। কয়েকদিন পর আরাফ এখন ব্যবসায়িক সাম্রাজ্যের পূর্ণাঙ্গ মালিক, কিন্তু তার মন এখন শান্ত। প্রতিশোধের আগুন নিভে ভালোবাসার স্নিগ্ধ ছায়া তার জীবনকে ঘিরে রেখেছে। রিমা এখন তার ম্যানশনেই থাকে। একদিন সকালে আরাফ রিমাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। তার চোখে এক ধরনের আশা, আর রিমা জানে আরাফ তাকে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। আরাফ গাড়িতে বসে রিমার হাত ধরে, আলতো করে চাপ দিয়ে বলে, রিমা, আজ আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখানে আমার জীবনের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় কষ্ট লুকিয়ে আছে। তোমার মা, আমি জানি আরাফ, তুমি এতদিন আমাকে সব কিছু বলেছো, শুধু তোমার মায়ের কথা বলা বাকি ছিল। তিনি কেমন আছেন এখন? আরাফ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বাবা তার বোনকে হারানোর পর মা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। তাকে সুস্থ করার জন্য চেষ্টা করেছি। এখন তিনি আমার নানুর বাড়িতে থাকেন, সেখানে অনেকটা ভালো আছেন। আমি চাই তুমি তাকে দেখো, তার সাথে কথা বলো। তিনি তোমাকে দেখলে হয়তো শান্তি পাবে। আমি প্রস্তুত আরাফ, তোমার মাকে নিজের মায়ের মতোই দেখব। তিনি আমার পরিবারের একজন। তোমার যা কষ্ট আমারও কষ্ট, তোমার ভালোবাসার মানুষগুলো আমারও ভালোবাসার মানুষ। রিমা আরাফের হাতটা শক্ত করে ধরে। তাদের গাড়ি দ্রুত এগিয়ে চলে সবুজে ঘেরা সিলেটের দিকে। পথিমধ্যে তারা একে অপরের সাথে ভবিষ্যতের স্বপ্ন বুনতে থাকে। তাদের সম্পর্ক এখন আরও বেশি দৃঢ়। ভালোবাসার অঙ্গীকারে তারা একে অপরের পরিপূরক। আমার মা, তিনি খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন। বাবার মৃত্যুর পর সব কিছু উলটপালট হয়ে যায়। আমি চেয়েছিলাম তাকে সুস্থ করে তুলতে, কিন্তু আমার এই প্রতিশোধের খেলায় তাকে সময় দিতে পারিনি। এখন সব শেষ, এখন তুমি তাকে সময় দিতে পারবে। আমি জানি তোমার ভালোবাসা তাকে সুস্থ করে তুলবে। তুমি পাশে থাকলে সব কিছু সম্ভব। সিলেটের উঁচু নিচু পথ ধরে তাদের গাড়ি এগিয়ে যায়। দুপুরের দিকে তারা আরাফের নানুর বাড়িতে পৌঁছায়। বাড়ির সামনে সবুজ ঘাসের লন আর চারপাশে ফুলের বাগান, একটা শান্ত গ্রামীণ পরিবেশ। আরাফ রিমাকে নিয়ে গাড়ি থেকে নামে। তার বুক ধুকপুক করছে। আরাফ রিমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, চলো রিমা, এটি আমার আসল ঠিকানা। তারা দুজনেই বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতর থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসে। ড্রয়িং রুমে প্রবেশ করতে আরাফ দেখতে পায় তার মা ফারিহা বেগম বসে আছেন। ফারিহা বেগম প্রথমে তাদের দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে যান। তার চোখে এক ধরনের শূন্যতা ছিল, কিন্তু আরাফকে দেখেই তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে, যেন অনেক দিনের অন্ধকার কেটে আলো ফুটেছে। ফারিহা বেগম আরাফকে দেখে চোখ বড় বড় করে বলে, আরাফ, আমার বাবা, তুই এসেছিস? তুই? আরাফ দ্রুত মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তার চোখ ভিজে ওঠে। মা, আমি এসেছি। মা, আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি জানি তুমি কষ্ট করেছো আমার জন্য। আমাকে ক্ষমা করে দাও মা। ফারিহা বেগম আরাফকে শক্ত করে ধরে রাখেন। তার চোখে জল, তার মুখে এক অপার্থিব শান্তি ফুটে ওঠে। আমার বাবা, আমি জানতাম তুই ফিরবি। আমি জানতাম। আমার সব স্বপ্ন পূরণ হলো রে বাবা। মায়ের চোখে এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। তিনি আরাফকে আলতো করে নিজের থেকে সরিয়ে রিমার দিকে তাকান। রিমার চোখে তখনও জল। আরাফ মায়ের হাত ধরে রিমার দিকে ইশারা করে বলে, মা, এ হলো রিমা, আমার জীবন সঙ্গী। তোমার জন্য আমি একে নিয়ে এসেছি। ফারিহা বেগম রিমার দিকে স্নেহ ভরা চোখে তাকান। রিমার হাত ধরে বলেন, আহ, কি মিষ্টি মেয়ে! এ তো আমার নিশার মতোই দেখতে। তুই ওকে কোথায় পেয়েছিস বাবা? আমি খুব খুশি হয়েছি। আমার নিশা হয়তো তোর জীবনে ওকে এনে দিয়েছে। রিমা ফারিহা বেগমকে জড়িয়ে ধরে। আনন্দে তার কণ্ঠ বুঝে আসছে। আপনি কেমন আছেন মা? আপনার কথা আরাপ অনেক বলেছে। আমি আপনাকে দেখতে চেয়েছিলাম। ফারিহা বেগম রিমার মাথায় হাত বুলিয়ে দেন। এখন ভালো আছি মা। তোদের দেখে আমি সব ভুলে গেছি। আমার মনে হচ্ছে আমি আবার আমার পরিবারকে ফিরে পেয়েছি।
আরাফের নানুও ছুটে আসেন, তার চোখেও জল। আরাফের মা রিমাকে পেয়ে এতটাই খুশি হন যে তার মানসিক অবস্থা দ্রুত উন্নতি হতে শুরু করে, যেন রিমা তার জীবনে এক নতুন আশা নিয়ে এসেছে। 2 দিন পর আরাফের নানুর বাড়িতে এক উৎসবের আমেজ। আরাফের মা ফারিহা বেগম রিমাকে পেয়ে এতটাই স্বাভাবিক হয়ে উঠেছেন যে তার সবার মনে এক নতুন আশার সঞ্চার হয়েছে। আরাফ আর রিমার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। নানুর বাড়িতেই তাদের বিয়ের আয়োজন করা হয়। গ্রামের মানুষজন, আরাফের টিমের সদস্যরা আর রিমার অফিসের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু মিলে এক জমকালো বিয়ের অনুষ্ঠান শুরু হয়। চারিদিকে ঝলমলে আলো আর ফুলের সাজ, গ্রামের ঐতিহ্যবাহী বিয়ের গান আর হাসির শব্দে মুখরিত চারপাশ। আরাফের নানু রিমার হাত ধরে বলেন, আমার আরাফ বহু বছর পরে আবার হাসছে। ও যে তোর হাত ধরে আবার জীবন শুরু করতে চাইলো, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে মা? তুই আমার আরাফকে বাঁচিয়েছিস, তোকে অনেক ধন্যবাদ। রিমা আরাফের নানুকে জড়িয়ে ধরে। আমি আরবকে খুব ভালোবাসি নানু, ওর সব দুঃখ আমি দূর করতে চাই। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের জীবনে এমন কোনো কালো মেঘ এসে আমাদের আলাদা করে না দেয়। রিমা লাল বেনারসি শাড়ি পরে বসে আছে, তার মুখে এক স্বর্গীয় হাসি। আরাফ শেরওয়ানি পরে তার পাশে বসে আছে, তার চোখে এক ধরনের তৃপ্তি আর ভালোবাসা। কাজী সাহেব সব প্রক্রিয়া শেষ করেছেন। আরাফের মা ফারিহা বেগমও তাদের পাশে বসে আছেন। তার মুখে এখন সত্যিকারের হাসি, যা অনেক দিন দেখা যায়নি। কাজী সাহেব বলে, আপনি কি কবুল করছেন? আরাফ দৃঢ় কণ্ঠে রিমার দিকে তাকিয়ে বলে, জি আলহামদুলিল্লাহ, খবর। রিমা আরাফের দিকে চোখে চোখ রেখে আনন্দের অতি সহ্যে কবুল। চারিদিকে আনন্দের উল্লাস, গ্রামের মানুষেরা হাততালি দিয়ে ওঠে। আরাফ এবং রিমা একে অপরের দিকে তাকিয়ে হাসে, তাদের মুখে নতুন জীবনের প্রতিজ্ঞা। বিয়ের পর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। গ্রাম্য মেজবানির আয়োজন করা হয়েছে। ফারিহা বেগম রিমার হাত ধরে আনন্দে বলেন, আমার এতদিনের শূন্য ঘর আবারও ভরে গেল মা। তোদের দেখে আমার মন শান্তি পেল। সারা জীবন সুখে থাক তোরা। আপনিও তো আমাদের সাথে আছেন মা, এখন আমাদের পরিবার সম্পূর্ণ। নীরা আরাফের দিকে তাকিয়ে হেসে, আমার এই হাসির কারণ তো আমার পাশে বসে আছে নীরা। রিমা আমার জীবনে সে আলো যা সব অন্ধকার দূর করে দিয়েছে। স্যার, দোয়া করি এই আনন্দ যেন আপনাদের জীবনে সব সময় থাকে, আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আরাফ রিমার দিকে তাকিয়ে হেসে আরাফ তার টিমের সদস্যদের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। ফারিহা বেগম রিমার মাথায় হাত বুলিয়ে দেন, তার চোখেও এক ধরনের শান্তি। সবাই মিলে খুব মজা করে, যা এক অন্যরকম আনন্দের উৎসব তৈরি করে। রাত গভীর, বিয়ের সব আয়োজন শেষ। সাজানো বাসর ঘরে রিমা বসে আছে, তার মনটা আরাফের জন্য উন্মুখ। সে এখন আর কোনো ভয় বা সন্দেহ অনুভব করে না, শুধু ভালোবাসা আর নির্ভরতা। আরাফ ধীর পায়ে ঘরে প্রবেশ করে, তার চোখে রিমার প্রতি গভীর আকর্ষণ আর ভালোবাসা। আরাফ ধীরে ধীরে রিমার কাছে এসে তার হাত ধরে। এই মুহূর্তের জন্য আমি কতদিন অপেক্ষা করেছি রিমা, কত স্বপ্ন দেখেছি তোমাকে এভাবে আমার পাশে পাবো বলে। রিমা আরাফের দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে বলে, আমারও মনে হয় যেন 1000 বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা ছিলাম আরাফ। তোমার হাত ধরে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আরাফ রিমার কপালে চুমু খায়। তোমার কপালে প্রথম চুমুটা দেওয়ার দিনই আমি বুঝেছিলাম তুমি আমার শেষ আশ্রয়। তোমার নিষ্পাপ চোখ, তোমার সরল হাসি সব আমাকে বারবার তোমার কাছে টেনে এনেছে। আর তোমার রহস্যময়তা, তোমার ভিতরের শক্তি সব আমাকে চুম্বকের মতো টানছে। আমি জানতাম তোমার ভিতরের মানুষটা খুবই ভালো। তুমি আমার সব চিন্তা, সব দুশ্চিন্তা দূর করে দিয়েছ। আরাফ রিমাকে তার কাছে টেনে নেয়, তাদের চোখ একে অপরের চোখে বাঁধা। বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে আর ঘরের ভেতর তাদের ভালোবাসার ফুল ফুটছে। প্রায় 2 ঘন্টা পর তোমার নিঃশ্বাসের শব্দ আমার কানে এখন পৃথিবীর সবচেয়ে মধুর গান মনে হয় রিমা। তোমার স্পর্শ আমাকে এক অন্য জগতে নিয়ে যায়। এই ভালোবাসা যেন কখনো শেষ হবার নয়। এভাবে তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই আরাফ। তোমার প্রতিটা দুঃখ আমি নিজে করে নিতে চাই, আর তোমার প্রতিটি আনন্দ আমি ভাগ করে নিতে চাই। তুমি শুধু আমার। আরাফ মুচকি হেসে শরীরটা হালকা ক্লান্ত অনুভব করছে। রিমা তার বুকে মাথা রেখে শুয়ে আছে, আর আরাফ রিমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি শুধু তোমার আর তুমি শুধু আমার। কোনো দিন আমাকে ছেড়ে যেও না। আমাদের এই ভালোবাসা যেন আকাশের তারাদের মতো অনন্তকাল উজ্জ্বল হয়ে থাকে। তুমি ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ আরাফ। তুমি এসে আমার শূন্য জীবনে পূর্ণ করেছ। আমি কখনো কল্পনা করতে পারিনি এমন কাউকে পাবো যে আমাকে এত ভালোবাসবে।
আমারও তাই মনে হয় রিমা। তোমার সাথে দেখা না হলে হয়তো আমার জীবনটা শুধু প্রতিশোধের অন্ধকারে ডুবে থাকতো। তাদের মধ্যে আরও গভীর রোম্যান্টিক কথোপকথন চলতে থাকে। তারা একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা প্রকাশ করে। বাসর রাত তাদের ভালোবাসার এক নতুন দিগন্ত উন্মোচন করে। তাদের সম্পর্ক এখন সম্পূর্ণতা লাভ করেছে। সকালে ঘুম থেকে উঠে রিমা আর আরাফ একসাথে সূর্যের প্রথম আলো দেখে। তাদের মুখে এক ধরনের শান্তি আর নতুন জীবনের অঙ্গীকার। আরাফ এখন তার পুরোটা সময় তার মাকে সুস্থ করার পেছনে ব্যয় করে। রিমার সঙ্গ আর ভালোবাসা আরাফের মায়ের দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। আরাফের মা এখন সম্পূর্ণ সুস্থ। তার মুখে এক ধরনের প্রশান্তি। আরাফ তার ব্যবসা সাম্রাজ্যকে আরও বড় করে তোলে। কিন্তু এখন সে শুধু প্রতিশোধের জন্য নয়, বরং মানুষের ভালো করার জন্য এবং রিমার জন্য বাঁচে। 2 মাস পর আরাফ তার অফিসের চেয়ারে বসে আছে। রিমার দিকে তাকিয়ে বলে, রিমা, এখন মনে হয় আমার জীবনটা সম্পূর্ণ। আমার আর কোনো অভিযোগ নেই, সব স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ আরাফ, এখন আমাদের নতুন জীবনের সূচনা। আমরা একসাথে অনেক দূরে যাব। আরাফ তার ব্যবসা সাম্রাজ্যকে আরও বড় করে তোলে। কিন্তু এখন সে শুধু প্রতিশোধের জন্য নয়, বরং তার ভালোবাসা, শান্তি এবং ভালো কাজের জন্য বাঁচে। সে তার ভালোবাসা, শান্তি এবং ভালো কাজের জন্য বাঁচে। সে গভীর ও অসহায় মানুষের জন্য অনেক কিছু করে। তার অতীতের ভিখারি জীবনের অভিজ্ঞতা তাকে আরও বেশি বিনয়ী ও সহানুভূতিশীল করে তোলে। আমি চাই আমার এই সম্পদ দেশের কল্যাণে ব্যবহৃত হোক। কোনো গরিব মানুষ যেন আর আমার মতো কষ্ট না পায়। কোনো নিরীহ মানুষের জীবন যেন আমার বোনের মতো শেষ না হয়। তোমার এই স্বপ্ন আমারও স্বপ্ন আরাফ। আমরা একসাথে কাজ করব, এই সমাজকে আরও সুন্দর করে গড়ে তুলব। আরাফ আর রিমা তাদের ম্যানশনে সুখে দিন কাটায়। তারা মাঝে মাঝে সিলেটের নানু বাড়িতে যায়, যেখানে আরাফের মাও এখন তাদের সাথে হাসি খুশি জীবনযাপন করেন। গল্পের শেষ হয় তাদের সুখী ভবিষ্যতের দিকে তাকিয়ে, যেখানে ভালোবাসা, শান্তি আর নতুন জীবনের অঙ্গীকার তাদের পথ দেখায়। আরাফ রিমার হাত ধরে জানালার বাইরে তাকিয়ে বলে, এই শহরটা এখন আমাদের রিমা। এখানে এখন শুধু ভালোবাসা আর শান্তি থাকবে। রিমা আরাফের কাঁধে মাথা রেখে বলে, হ্যাঁ আরাফ, আমাদের গল্পটা হয়তো শেষ, কিন্তু আমাদের নতুন জীবন কেবল শুরু হলো। আই লাভ ইউ রিমা। আই লাভ ইউ টু মিস্টার ভিখারি। এখন আমি ভিখারি? তুমি আমার কাছে সারা জীবন এই ভিখারি হয়ে থাকবে, যাকে আমি প্রথম দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখেছিলাম, যে কিনা আমার কাছে ছাতা নিয়ে এসেছিল।